স্টার্ট করে দিলাম রেকর্ডিং। আমরা আছি চ্যাপ্টার 1-এ। এখন এত কিছুকে তো ডিফাইন করেছি, ফিজিক্স কাকে বলে এটাকে তো ডিফাইন করি নাই আমরা, তাই না? বইয়ে দেখবেন ফিজিক্স কাকে বলে এটা ডেফিনেশন সুন্দর করে আছে। এনিথিং দ্যাট স্টাডিজ ম্যাটার, এনার্জি অ্যান্ড দেয়ার ইন্টারাকশন। একদম প্রথম পেজে, প্রথম প্যারাতে এই কথাটা বলা আছে যে প্রথম মানে সরি সেকেন্ড পেজে, এর পরের পেজে যা, সেকেন্ড পেজে বলা আছে যে বেসিক্যালি ফিজিক্স, আমরা যদি ফিজিক্সের ডেফিনিশন পরীক্ষায় আসে আমরা বলবো, যেই পয়েন্টটা অবশ্যই উল্লেখ করব সেটা হচ্ছে দি মোস্ট এনশিয়েন্ট, the most ancient and fundamental branch of natural science. ফিজিক্স কিন্তু ন্যাচারাল সায়েন্সের একটা পার্ট, ঠিক আছে? ওকে, এখন that tries to understand the interactions between four elements of the physical world. Physical world এর চারটা যে এলিমেন্ট ছিল, কি কি ছিল? স্পেস, টাইম, ম্যাটার, এনার্জি। বইয়ে যদিও স্পেস আর টাইমকে নিয়ে কথা বলা নাই, আপনারা যখন ডেফিনেশন দিবেন আপনারা স্পেস আর টাইমকে নিয়ে বলবেন, ঠিক আছে? ফিজিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট, এটা লিখে দিই, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, আম সরি আমার হাতের লেখাটা একটু খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? The branch of science that studies space, comma, time, comma, matter and energy and interactions among them. এটাই হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ডেফিনেশন আমি এখন পর্যন্ত কখনো বোর্ড এক্সামে আসতে দেখি নাই, কিন্তু স্কুলের টেস্টে অনেক সময় দিয়েছে, তো এই জন্য আমি ফিজিক্সের ডেফিনেশনটা লিখিয়ে দিলাম। ওকে, এরপর যে টপিকটা দিয়ে বইয়ে কথা বলেছে সেটা হচ্ছে স্কোপ অফ ফিজিক্স। ফিজিক্স আসলে কতটুকু স্কোপ নিয়ে আলোচনা করে, এইখান থেকে আবারও স্কোপ অফ ফিজিক্স নিয়ে আমি কখনো বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসতে দেখি নাই, কিন্তু স্কুলের টেস্টে আসতে দেখেছি যে স্কোপ অফ ফিজিক্সকে আমরা কয়টা সেক্টরে ভাগ করি এরকম টাইপের একটা কোয়েশ্চেন দেখেছি, এবং ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স এর মধ্যে ডিফারেন্স গুলো কি কি সেগুলো কোয়েশ্চেন আসতে দেখেছি, ঠিক আছে? সো আমি পরের স্লাইডে চলে যাই, লিখে ফেলেন তাহলে তাড়াতাড়ি যারা এখনো লেখা শেষ করেননি। ওকে, স্কোপ অফ ফিজিক্স, বেসিক্যালি ফিজিক্স যা যা নিয়ে আলোচনা করবে তা আসলে স্কোপ অফ ফিজিক্স এর মধ্যে পড়বে। ফিজিক্সকে একদম মোটা দাগে চিন্তা করলে, মানে ব্রডার ওয়েতে চিন্তা করলে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে আইনস্টাইন বা ম্যাক্সওয়েল আসার আগ পর্যন্ত যেই ওয়ার্ল্ডটা ছিল, যেখানে আমরা ক্লাসিক্যাল থিওরিজ অফ ফিজিক্স দিয়ে ফিজিক্সকে ডিফাইন করছি, দ্যাট মিনস ওখানে গ্যালিলিওর কাজ আসবে, ওখানে নিউটনস কাজ আসবে, ওখানে হচ্ছে গিয়ে আর কি আছে, লেটস সে ডাল্টনের কাজ আসবে। ওই যে রাদারফোর্ডস পরমাণু মডেল, মানে অ্যাটমিক মডেলের আগে ডাল্টন ওয়াজ দেয়ার, রাইট? সো এই কাজগুলো যখন আসবে ওইটা হচ্ছে আমার ক্লাসিক্যাল ফিজিক্স এর আন্ডারে পড়ে, ঠিক আছে? সো ফার্স্ট স্কোপে আমরা বলবো কার কথা? ক্লাসিক্যাল ফিজিক্সের কথা। ফিজিক্সের ফার্স্ট স্কোপ হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের কথা। ক্লাসিক্যাল ফিজিক্সেরও আগে একটা পার্ট আছে, যেই পার্টটা আপনারা চ্যাপ্টার 3-তে গিয়ে পড়বেন, ওইটা আমি একটু পরে বলছি। আগে যেহেতু বইয়ে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স নিয়ে বলেছে, সো আমি আগে ক্লাসিক্যাল এবং মডার্ন ফিজিক্স নিয়ে কথা বলবো। সো ক্লাসিক্যাল ফিজিক্স আসলে কাকে বলবো? যে ফিজিক্স ম্যাক্রোস্কোপিক, নট মাইক্রো, ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন নিয়ে কাজ করে। ম্যাক্রোস্কোপিক, ঠিক লিখি, ম্যাক্রোস্কোপিক
ফেনোমেনা। ক্লাসিক্যাল ফিজিক্স যা নিয়ে ডিসকাস করে বা যা নিয়ে ডিল করে সেটা হচ্ছে deals with macroscopic phenomena. What do we mean by macroscopic phenomena? ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা বলতে আমরা মিন করি আসলে যেটা আমরা একদম খালি চোখে দেখে বুঝতে পারি, লাইক আমাদের গ্র্যাভিটির যে এক্সপিরিয়েন্সটা আমি খালি চোখে রেগুলার দেখতেছি, তাই না? রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, এগুলো খালি চোখে আমি দেখতেছি, তাই না? কোন একটা অবজেক্টের উপরে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, অবজেক্টটাকে আমি এক্সিলারেট করতে দেখতেছি, অবজেক্টের পজিশন চেঞ্জ হইতেছে, অবজেক্টটা ভেলোসিটি অ্যাটেইন করতেছে, এই প্রত্যেকটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তাই তো? সো দিস ইজ হোয়াট উই কল অ্যাজ আ ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা, ঠিক আছে? ওয়্যার ম্যাক্রোস্কোপিক ফেনোমেনাকে আমি যদি একদম পয়েন্ট আউট করি আমরা বলবো ওয়্যার অবজেক্টস মুভ at speed lower than light. লাইটের যে স্পিড আছে সেই লাইট স্পিডের থেকে অনেক অনেক কম স্পিডে অবজেক্টস মুভ করে। আচ্ছা, এটাকে শুধুমাত্র লোয়ার বললে হবে না, আমি এটা একটু অ্যাডজেক্টিভ অ্যাড করে বলি, মাচ স্লোয়ার। where objects move at speed much slower than light, ঠিক আছে? অ্যান্ড আরেকটা পার্ট আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে where quantum effects are ignorable. এখন কোয়ান্টাম ইফেক্টস বলতে কি বুঝি, এটাকে আমরা ডিটেইলে বুঝবো লাইটের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 9-এ বা চ্যাপ্টার 10-এ বোধহয়, ওইখানে গিয়ে, ঠিক আছে? বিকজ কোয়ান্টাম থিওরি অফ লাইট থেকে আসলে কোয়ান্টাম মানে কোয়ান্টা কথাটা চলে আসছে। এটা আমরা চার্জ যখন পড়বো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওখানেও কোয়ান্টা ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে? সো আপাতত কোয়ান্টা বলতে যেটা বোঝায় ফিজিক্সে সেটা হচ্ছে নর্মাল একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে আমি কথা বলছি আমার সাউন্ড গুলো কিন্তু কন্টিনিউয়াস না, দেয়ার আর গ্যাপস ইন বিটুইন, রাইট? আমি যদি এই আমার হাতে যে পেনটা আছে এই পেনের যে স্ট্রাকচারটা আছে আমি যদি তাকায় দেখি এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস মনে হয় না, রাইট? একটা কন্টিনিউয়াস ম্যাটার এখানে আছে। বাট যদি আমি এটার ভেতরে আসলে মাইক্রোস্কোপ দিয়ে ভালো মতো জুম ইন করি আমি দেখবো এখানে আসলে মলিকিউলস আছে, মলিকিউলকে আরো জুম ইন করলে দেখবো আমার অ্যাটমস আছে, অ্যাটমকে আমি আরো জুম ইন করলে দেখবো ওখানে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে। এবং যখন আমি মলিকিউলার লেভেলে চলে যাচ্ছি তখন আমি ইন্টার মলিকুলার স্পেস পাবো, আমি অ্যাটমিক লেভেলে চলে গেলে আমি ইন্টার অ্যাটমিক স্পেস পাবো। আর যদি আমি হচ্ছে কি একদম পার্টিকেল লেভেলে চলে যাই তখন তো স্পেস আর স্পেস, মানে রাদারফোর্ড অ্যাটমিক মডেল তো মনে হয় ক্লাস 8 একটু হলেও পড়েছেন না? ওখানে বলেছে না যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট থেকে আমরা ডিসিশন নিয়েছি যে একটা অ্যাটমের মোস্ট অফ দ্য স্পেস ইজ ব্ল্যাঙ্ক বা মানে মানে ইটস ভয়েড, তাই না? তো ওখানে তো স্পেস আর স্পেস। সো ওই মাইক্রোস্কোপিক লেভেলে যদি আমি চিন্তা না করি আমার এই জায়গাটাতে ইট ইজ এ কন্টিনিউয়াস থিং, রাইট? যেরকম আমি যদি এরকম একটা স্ট্রেট লাইন এখন আঁকি, দেখেন এই যে একটা ব্লু স্ট্রেট লাইন আঁকছি, এই ব্লু স্ট্রেট লাইনটাকে আমি যতই জুম ইন করি না কেন ইট ইজ আ কন্টিনিউয়াস লাইন, রাইট? তো দিস ইজ নট আ কোয়ান্টা, দিস ইজ কন্টিনিউয়াস। তো কোয়ান্টা জিনিসটা দেখতে তাহলে কেমন হবে? এটা নিচের যে ডটেড লাইনটা আছে এই ডটেড লাইনে দেখেন আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স পর পর আমার এই একটা মানে কন্টিনিউয়াস সেকশন রিপিট করতে, রিপিট করে করে আমার কাছে পুরো একটা স্ট্রেট লাইনের মতো কিছু একটা হয়েছে। বাট দ্য হোল কি বলবো এন্টিটি ইটসেলফ ইজ নট কন্টিনিউয়াস, এখানে আমার কিছু প্যাকেটস আছে বা কিছু কি বলবো ডিসক্রিট এন্টিটিস আছে, যে ডিসক্রিট এন্টিটি গুলো একটা সার্টেন ডিসটেন্স পর পর অফসেট করে পুরো এন্টিটিটা বানাইছে, রাইট? সো দিস ইজ সামথিং দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ আ কোয়ান্টা। কোয়ান্টা ইজ বাই ইটস আ প্লুরাল নাম্বার, আর কোয়ান্টাম হচ্ছে গিয়ে আসলে সিঙ্গুলার নাম্বার আর কি, ঠিক আছে? সো আমরা যখন বলতেছি যে কোয়ান্টাম ইফেক্টস আর ইগনোরেবল, দ্যাট মিনস আমরা আসলে ম্যাক্রোস্কোপিক ভিউ থেকে ডিল করতেছি। দিস ইজ ওয়াই আমার এই ম্যাক্রোস্কোপিক অবজেক্ট গুলো দিস ইজ নট ডিসকন্টিনিউয়াস অর ডিসক্রিট অর কোয়ান্টাম, দিস ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে? দ্যাটস হোয়াট উই মিন বাই সেইং দিস। ক্লাসিক্যাল ফিজিক্সে আমাদের কোয়ান্টাম ইফেক্টস আর ইগনোরেবল, ওকে? আচ্ছা, এখন ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কাদেরকে নিয়ে আলোচনা করি? ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা
আলোচনা করি হচ্ছে ফার্স্ট অফ অল মেকানিক্স নিয়ে। সরি, ক্লাসিক্যাল ফিজিক্সে প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে মেকানিক্স। বাই মেকানিক্স উই আন্ডারস্ট্যান্ড যেখানে আসলে মোশনের কথা বলা হয়, যেখানে ফোর্সের কথা বলা হয়, যেখানে এনার্জির কথা বলা হয় এবং এদের ইফেক্ট নিয়ে কথা বলা হয়। চারটা জিনিস বললাম, কি কি বললাম? মেকানিক্স মানে হচ্ছে আমি মোশন নিয়ে কথা বলবো, আমি ফোর্স নিয়ে কথা বলবো, আমি এনার্জি নিয়ে কথা বলবো, অ্যান্ড দেয়ার ইফেক্টস নিয়ে কথা বলবো। এই পুরাটা মেকানিক্সের আন্ডারে, এবং মেকানিক্স ফলস আন্ডার ক্লাসিক্যাল ফিজিক্স। এই মেকানিক্সকে আপনারা ইন্টারমিডিয়েট উঠে আর মেকানিক্স ডাকবেন, এটাকে নিউটনিয়ান মেকানিক্স ডাকবেন, বিকজ মোস্টলি বেসড অন নিউটনস লজ অফ মোশন। ঠিক আছে? সো এটার মেকানিক্সের এক্সাম্পল কি? ওই যে নিউটনস লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন যখন পড়তেছি আমরা মেকানিক্সে আসি, তারপর আমরা কাইনেমেটিক্সে যখন আসি তখন আমরা মেকানিক্সে আসি। কাইনেমেটিক্স এর নিউটার, কাইনেমেটিক্স আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। আরেকটা হচ্ছে কাইনেটিক্স। ওকে, সো হোয়াট ইজ কাইনেমেটিক্স এন্ড হোয়াট ইজ কাইনেটিক্স? আপনাদের চ্যাপ্টার 2 এর নামটা কি পড়ছেন? কি? মোশন। চ্যাপ্টার 3 হচ্ছে ফোর্স, আর চ্যাপ্টার 2 হচ্ছে মোশন। চ্যাপ্টার 2 যখন মোশন নিয়ে কথা বলে তখন সে কাইনেমেটিক্স নিয়ে কথা বলে, আর চ্যাপ্টার 3 যখন ফোর্স নিয়ে কথা বলে তখন সে কাইনেটিক্স নিয়ে কথা বলে। এখন আমি আপনাদেরকে প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, কজালিটি, মনে আছে? দুনিয়াতে যাই হচ্ছে প্রত্যেকটা একটা কজ আছে আর একটা ইফেক্ট আছে। কজ আর ইফেক্ট মিলে আসলে এই টার্মটা আসছে কজালিটি। কজ অ্যান্ড ইফেক্ট মিলে পুরো ব্যাপারটাকে একসাথে আমরা কজালিটি বলি। একটা অবজেক্ট আপনার সামনে মুভ করতেছে, আপনি যখন জিজ্ঞেস করবেন এই মুভমেন্টের জন্য ও কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, আপনি কি কখনো কজ জিজ্ঞেস করতেছেন না ইফেক্ট জিজ্ঞেস করতেছেন? ইফেক্ট। আপনার সামনে একটা অবজেক্ট মুভ করতেছে, আপনি যখন জিজ্ঞেস করতেছেন ওর ডিসপ্লেসমেন্ট কত, আপনি কিন্তু কজ জানতে যাচ্ছেন না। ও ওই ভেলোসিটির জন্য বা ওই মুভমেন্টের জন্য কতটুকু distance cross করছে, ইটস অ্যান ইফেক্ট অফ দ্যাট মোশন। কারেক্ট? একটা অবজেক্ট এক্সিলারেশন আছে নাকি এক্সিলারেশন নাই, স্টিল আপনি কিন্তু কজ নিয়ে কথা বলতেছেন না, আপনি ওই ইফেক্ট নিয়ে কথা বলছেন যে আসলে ওর এক্সিলারেশন থাকলে এক ধরনের ইম্প্যাক্ট বা ইফেক্ট হবে, এক্সিলারেশন না থাকলে অন্য ধরনের ইফেক্ট বা ইম্প্যাক্ট হবে। রাইট? ইনিশিয়াল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি কত, এগুলো আমরা চ্যাপ্টার 2 তে ক্যালকুলেট করি না প্রত্যেকবার? তো একবারও আমরা কি জিজ্ঞেস করি যে ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি কেন বাড়ছে? আমরা তো জিজ্ঞেস করি না। এক্সিলারেশন কেন হয়েছে? আমরা কিন্তু জিজ্ঞেস করি না। সো যেই মেকানিক্সের যেই পার্টে শুধু ইফেক্ট নিয়ে আলোচনা করা হয়, কজ আমার মেইন কোনো কিছু না, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কাইনেমেটিক্স। বুঝতে পারছি? ফিজিক্সের বা মেকানিক্সের যেই পার্টে মোশনের কজ নিয়ে কোনো কথা বলা হয় না, মোশনের জাস্ট ইফেক্ট নিয়ে কথা বলা হয়, সেটা হচ্ছে আমাদের জন্য কাইনেমেটিক্স। আর কাইনেটিক্স বলতে আমরা বুঝি হচ্ছে পুরা কজালিটিটা, মানে কজ নিয়েও কথা বলবো, ইফেক্ট নিয়েও কথা বলবো। যখন আমরা জিজ্ঞেস করতেছি যে একটা 3 কিলোগ্রাম ম্যাসের উপরে যদি আমরা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কতটুকু এক্সেলারেশন হইতেছে, আপনি আমাকে এক্সেলারেশন হওয়ার কজটাও বলে দিচ্ছেন, এক্সটার্নাল 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছেন এবং তার জন্য কতটুকু এক্সেলারেশন কোশ্চেন করতেছেন, আপনি আসলে ইম্প্যাক্টটা জানতে চাইছেন। রাইট? তো আপনি কজ এবং ইম্প্যাক্ট দুটো নিয়ে একসাথে কাজ করতেছেন। দ্যাট ইজ আওয়ার কাইনেটিক্স, দ্যাট ইজ চ্যাপ্টার 3। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তো আমরা মোটা দাগে মেকানিক্স নিয়ে যখন কথা বলি, মেকানিক্স এই তিনটা যে মেকানিক্স বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। নিউটনস ল জাস্ট বোঝানোর জন্য লিখেছি, এক্সাম্পল হিসেবে বলা যায় এটাকে। কাইনেমেটিক্সে আমরা শুধু ইফেক্ট নিয়ে কথা বলি, মোশনের ইফেক্ট নিয়ে, দ্যাট ইজ মোশনের ফলে অবজেক্টের ভেলোসিটি কত হয়েছে, মোশনের ফলে অবজেক্টটা ডিসপ্লেস করছে কিনা, করলে কতটুকু ডিসপ্লেস করছে, ওর এক্সেলারেশন আসছে কিনা, আসলে কতটুকু, and so on, এর বাইরে কোয়েশ্চেন করি না। ইনফ্যাক্ট আপনারা যখন ফ্রি ফলিং বডির ফর্মুলা গুলো পড়েন, এটা চ্যাপ্টার 2 তে আছে, রাইট? ওই যে গ্যালিলিওস লজ অফ ফ্রি ফলিং বডিজ, ওখানে কিন্তু একবারও বলা হয় না কেন
ওর ডিসপ্লেসমেন্ট টাইমের স্কোয়ারে চেঞ্জ হয়েছে। খালি বলা হয় যদি একটা অবজেক্টকে ফ্রম অ্যাট রেস্ট আমি ফ্রি ফল করতে দেই, তাহলে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট টাইমের স্কোয়ারে চেঞ্জ হয়। এরকম একটা ল আছে না, রাইট? অথবা ভেলোসিটি টাইমে ডিরেক্টলি প্রপোর্শনালি চেঞ্জ হয়। কখনো কি বলা হয় কেন? না, ওই কেনটা আসে কোথায়? যখন আমরা চ্যাপ্টার 3 তে গিয়ে গ্র্যাভিটি পড়ি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন পড়ি, গ্র্যাভিটির জন্য হয়, তারপর কি আমরা কজটাও বলি, ইফেক্টটাও বলি। সো দ্যাট ইজ কাইনেটিক্স। ওকে, তো কনফিউশন আছে এখানে না। সো প্রথমত আমরা মেকানিক্স নিয়ে কথা বলি। কাইনেটিক্স আমাদের কজ চায়, কাইনেমেটিক্স কখনো কজ চায় না। ভেরি গুড পয়েন্ট। কখনো যদি কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স এর মধ্যে ডিফারেন্স আছে, আমরা এটা একটা পয়েন্ট অ্যাড করতে পারি যে কাইনেটিক্স লুকস ফর দ্য কজ, কাইনেমেটিক্স অনলি লুকস ফর দ্য ইফেক্ট। বাট while kinetics looks for the cause, kinetics does not avoid the effect or the result. Kinetics also looks for the result or impact or effect as well. ঠিক আছে, বুঝতে পেরেছি? কারণ আপনি যদি কোনো কিছু কজ নিয়ে চিন্তা করেন, ওটার ইফেক্ট কি, এটা গিভেন। আপনি কজ জানলে ইফেক্টটা কি হবে, ইটস গিভেন, এটা আপনি আসলে অ্যাভয়েড করতে পারেন না। বাট শুধুমাত্র আপনি ইফেক্ট নিয়েও কথাবার্তা বলতে পারেন, কজকে অ্যাভয়েড করে চলে আসতে পারেন। যেমন পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে হতাশ হয়ে মন খারাপ করে বসে আছি, কিন্তু এটার কজ কিন্তু খুব কম টাইমে আমরা খুঁজতে চাই যে কেন হয়েছে। ইনফ্যাক্ট কজ খুঁজতে গেলে কি হয়েছে, ভাইয়া পড়ায় নাই, স্যার নাম্বার কম দিছে, এটসেট্রা এটসেট্রা, রাইট? কিন্তু আমি যে আসলে একটু ইফোর্ট দিতে পারতাম, ওই ব্যাপারটা কিন্তু আসে না, তাই না? ওই ব্যাপারটা কখন আসে, যখন আব্বু বেত নিয়ে বসছে বা আম্মু ঝাড়ি দিচ্ছে, তখন মনে হচ্ছে যে ঠিক আছে, তখন একটু হলেও কজটা আসে, এবং কজ সামনে আসলে ইফেক্ট চলে আসে। বাট এনিওয়েজ, মেকানিক্স হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের সব থেকে বড় পার্ট, বা সব থেকে কি বলবো, ইনফ্লুয়েন্সিয়াল, বড় পার্ট বলবো, সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল পার্ট। ঠিক আছে, এরপর আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে থার্মো লিখে ফেলছি, থার্মো লিখতে গিয়ে থার্মো ডায়নামিক্স। আপনাদের বইয়ে যদিও থার্মোডাইনামিক্স বলে কিছু নয়, কিন্তু আপনাদের বইয়ে হিট বলে একটা চ্যাপ্টার আছে, মনে হয় চ্যাপ্টার 9 ইফ আই এম নট রং, বা 8। কত থাকি, হিট অ্যান্ড টেম্পারেচার। এখন বল যে নাই ভাইয়া, হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টার দেখতেছি না, নিজেও ভুলে গেছি। আছে আছে হিটের চ্যাপ্টার 6। দাঁড়াও বইটা বের করি। হ্যাঁ হ্যাঁ, ইফেক্টস অফ হিট অ্যান্ড ম্যাটার, ব্লা এটা, এই চ্যাপ্টারটা, এটাই হচ্ছে কি আমাদের মানে থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টার আর কি বেসিক্যালি। যদিও আপনাদের ফিজিক্সে মানে আপনাদের লেভেলে এটাকে থার্মোডাইনামিক্স বলে না, বাট স্টিল এটা থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে কিসের নিয়ে আলোচনা হয়? থার্মোডাইনামিক্সে ফার্স্টে আলোচনা হবে হিট, হিট নিয়ে কথা বলা হবে। দ্বিতীয়ত এনার্জি ট্রান্সফার নিয়ে কথা বলা হবে। অ্যান্ড লজ গভর্নিং them. থার্মোডাইনামিক্সে আমরা হিট নিয়ে কথা বলবো, এনার্জি ট্রান্সফার নিয়ে কথা বলবো, এবং এনার্জি ট্রান্সফার বলতে অবশ্যই আমরা এখানে হিট এনার্জি মিন করছি, পোটেনশিয়াল এনার্জি না। পোটেনশিয়াল এনার্জি জিনিসটা তো আমরা ওই ওয়ার্ক এনার্জি পাওয়ারই করব, এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার যে চ্যাপ্টারটা, ওটাও কিন্তু আমাদের মেকানিক্স এর মধ্যে পড়ে, বিকজ মেকানিক্স এর মধ্যে আমরা কি বলছি, মোশন, ফোর্স, এনার্জি অ্যান্ড দেয়ার ইফেক্ট, রাইট? আচ্ছা, আর থার্মোডাইনামিক্স এর মধ্যে পিওরলি শুধু হিট আসবে, মানে থার্মোডাইনামিক্স, থার্মাল এনার্জি যেখানে ডাইনামিক। থার্মাল এনার্জি ডাইনামিক মানে কি, থার্মাল এনার্জি ট্রান্সফার হচ্ছে, থার্মাল এনার্জি নিয়ে কাজ করবো এবং থার্মাল এনার্জি ট্রান্সফার নিয়ে কাজ করবো, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। নাম্বার 3 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। অনেকে মনে করে ইলেকট্রোম্যাগনেটিজম মডার্ন ফিজিক্সের পার্ট, বাট না, ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাসিক্যাল ফিজিক্সের পার্ট। এটা কিন্তু অনেক কনফিউজিং একটা এমসিকিউর মধ্যে চলে আসবে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম আমরা কি মডার্ন ফিজিক্সে কাজ করে নাকি ক্লাসিক্যাল ফিজিক্সে কাজ করে? অনেকে এই জন্য মনে করে ইলেকট্রোম্যাগনেটিজমকে মডার্ন ফিজিক্সের, বিকজ আমরা মাত্র বুঝছি না ম্যাক্রোস্কোপিক ভিউতে কাজ করতেছে ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স। সো আমরা যখন আসলে ইলেকট্রোম্যাগনেটিজম বলছি, আমরা বইয়ে নিশ্চয়ই পড়ে এসেছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি হোক আর কারেন্ট ইলেকট্রিসিটি হোক, ইট ইজ ডিউ টু চার্জ, তাই না? আচ্ছা, চার্জ কি জিনিস? চার্জ কাকে বলে?
আচ্ছা, ইজ চার্জ এ পার্টিকেল অর নট? আপনার নাম কি নুসরাত না? নুসরাত। চার্জ কি পার্টিকেল নাকি পার্টিকেল না? পার্টিকেল না, তাহলে চার্জ কি? অর্থি, চার্জ কি পার্টিকেল নাকি পার্টিকেল না? সেলমন, আপাতত বোধহয় কুলম্বস ল বা মানে চার্জের পার্টে তো এইটা ছিল না? চার্জ এখনো কখনো পড়েন নাই মানে? এখনো পড়েন নাই? বাদ দিয়েছে? ওকে। আচ্ছা, এটা কি আমরা জানি যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ বলে একটা ব্যাপার আছে? ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ এন্ড প্রোটনস আর পজিটিভলি চার্জ। এখন ইলেকট্রন আর প্রোটন কি পার্টিকেল, রাইট? কিন্তু ইলেকট্রন আর প্রোটনকে আমি বলতেছি ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড। এটাকে আপনি ফিজিক্স ভুলে যান, আপনি মনে করেন ইংলিশে চলে আসছে। ইলেকট্রনস আর পজিটিভলি চার্জড। পজিটিভলি, এটা কি অ্যাডভার্ব না? ইলেকট্রন হচ্ছে নাউন বা প্রোটন হচ্ছে নাউন, পজিটিভলি আর নেগেটিভলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কার আগে বসে? অ্যাডজেক্টিভের আগে বসে, রাইট? সো পজিটিভলি চার্জ, চার্জ কথাটা তাহলে কি অ্যাডজেক্টিভ হয়ে যায় না? রাইট? অ্যাডজেক্টিভ সাধারণত কি এক্সপ্রেস করে একটা নাউনের? স্টেট or property, state or property. So charge is not a particle, charge is a property of a particle. That is why আমরা চার্জ মেজার করতে পারি। আমরা গত ক্লাসে মেজারমেন্টের ডেফিনিশন লিখেছিলাম না? কি লিখেছিলাম? The physical property that are measurable can be expressed by a numerical value and the unit is called physical property. Physical quantity, তাই না? তো আমি যাই মেজার করতে পারি তাকে কি হতে হবে? প্রপার্টি হতে হবে। সো আপনি যখন ইলেকট্রনের চার্জ মেজার করতে পারেন, ইলেকট্রনের চার্জ কত জানেন? 1.6 into 10 to the power minus 19 কুলম। এটা একটু পরে আমি লিখিয়ে দিব, বা এটা মনে রাখতে হবে আমাদের ফিজিক্সের জন্য, ঠিক আছে? সো আমি তাহলে ইলেকট্রনের চার্জ কত মেজার করতে পারি, দ্যাট মিন্স ইলেকট্রনের চার্জ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এন্ড যাই ফিজিক্যাল কোয়ান্টিটি তা হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি। সো চার্জ ইজ আ প্রপার্টি অফ আ পার্টিকেল, চার্জ ইজ নেভার আ পার্টিকেল। এমসিকিউ তে কোশ্চেন আছে, চার্জ ইজ আ হোয়াট? পার্টিকেল, প্রপার্টি অফ আ পার্টিকেল, ব্লা এন্ড ব্লা। পার্টিকেল হবে না, সবসময় প্রপার্টি অফ আ পার্টিকেল হবে, ঠিক আছে? এনিওয়েজ, সো যেটা বলতেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিজমকে আমরা জানি যে চার্জের জন্য আসলে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম দুটোই আসলে ক্রিয়েটেড হয়। এটা আমরা ফার্দার যত স্টাডি করব চ্যাপ্টার, আমাদের স্টেটিক ইলেকট্রিসিটি আছে এবং ম্যাগনেটিজমের চ্যাপ্টার আছে সামনে, ওখানে গিয়ে আমরা দেখাবো যে আসলে একটা চার্জ যখন মুভমেন্ট করা শুরু করে, এটা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখিয়েছেন তার ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, যে একটা চার্জ যদি মুভমেন্ট শুরু করে, সেই মুভমেন্টের জন্য একই সাথে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় আর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আপনাদের বাসায় যেই ওয়্যারগুলো দিয়ে তার ইলেকট্রিসিটি যায়, সেই ওয়্যারের আশেপাশে যদি আপনি হচ্ছে কি একটা ম্যাগনেটিক মানে একটা কম্পাস রাখেন, দেখবেন সে এরকম ডিফ্লেক্ট করবে। এখন নর্মালি সাধারণভাবে চিন্তা আসা উচিত যে ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র ম্যাগনেট থেকে আসে, বাট দ্যাট ইজ আ লিভিং প্রুফ যে একটা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে কি যাচ্ছে, চার্জ মুভ করতেছে। ওই চার্জ মুভ করার জন্য ওখানে ইলেকট্রিক ফিল্ড তো অবশ্যই আছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ডকে নিলে সেরকম ডিফ্লেকশন দেয়। দ্যাট মিনস ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, হুইচ ইজ ওয়াই ইলেকট্রোম্যাগনেটিজম পুরোটা মিলে একটা ফিল্ড, ঠিক আছে? এনিওয়েজ, সো ইলেকট্রোম্যাগনেটিজম মানে আমরা বলি ইলেকট্রিক, মানে ইলেকট্রোম্যাগনেটিজম মধ্যে আমরা কি কি আলোচনা করি? আমরা ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আলোচনা করি। আমরা ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আলোচনা করব। দেন আমরা সার্কিটস নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস আমার কুলম্বস ল ফলো করবে, যেখানে একটা ব্যাটারি থাকবে, একটা রেজিস্টর থাকবে, এটসেট্রা, এগুলোকে আমরা সার্কিট বলি। সার্কিট নিয়ে ডিসকাস করব। এবং আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করব। আপনারা কি ওয়েভ, সাউন্ড অ্যান্ড ওয়েভ চ্যাপ্টার পড়ে বা নাম শুনেছেন? সাউন্ড অ্যান্ড ওয়েভ বলে চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে দেখবো আমরা ওয়েভস আর টু টাইপস, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভস আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। মেকানিক্যাল ওয়েভ বলা হয়েছে তাদেরকে, যেমন সাউন্ড, সাউন্ড ওয়েভ একটা মেকানিক্যাল ওয়েভ। কেন? কারণ এই সাউন্ড ওয়েভটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য মিডিয়ামের দরকার হয়। চাঁদে যদি এখন একটা বোম ব্লাস্ট হয়, আমরা দেখতে পারবো কিন্তু শুনতে পারবো না, বিকজ চাঁদ আর পৃথিবীর মাঝখানে কোনো এয়ার মিডিয়াম নাই, there is vacuum there, right?
সো দিস ইজ বাই ওই সাউন্ডটা এই পর্যন্ত ট্রান্সমিট হবে না। সো দ্যাট মিনস সাউন্ডকে ট্রাভেল করার জন্য, ট্রান্সপোর্ট করার জন্য উই নিড আ মিডিয়াম, হেন্স সাউন্ড ইজ আ মেকানিক্যাল ওয়েভ। আর ইলেকট্রিসিটি পাস করার জন্য বা মানে ইলেকট্রিক যে সিগন্যাল গুলো আছে, ফোনের যে নেটওয়ার্ক গুলো আছে, এগুলো পাস করার জন্য আমার আসলে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। আমরা স্পেস স্টেশনে বা মানে ধরেন অনেক উপরে স্যাটেলাইট পাঠায় বসে আছে, ওখান থেকে আমরা সিগন্যালস রেগুলারলি রিসিভ করতেছি এবং সিগন্যালস পাঠাচ্ছি। দ্যাট মিনস এই ওয়েভ গুলো যাইতে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। দিস ইজ ওয়াই যে সকল ওয়েভকে ট্রান্সপোর্ট করতে বা ট্রান্সমিট করতে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে? ওয়েভস কয় রকম বললাম? মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করতে বা ট্রান্সমিট করতে মিডিয়াম দরকার হয় না, মেকানিক্যাল গুলা করতে মিডিয়াম দরকার হয়। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের আলোচনা। এন্ড ফাইনালি ক্লাসিক্যাল ফিজিক্স যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্স আর মানে স্পিড অফ লাইটের আলোচনা একরকম না। অপটিক্স বলতে আমরা বুঝি বিহেভিয়ার অফ লাইট। দ্যাট মিনস লাইট কি একদম স্ট্রেইট পাথে মুভ করবে, নাকি লাইট একটু ডানে বামে বেন্ড করবে, এবং যদি বেন্ড করে তাহলে কোন কোন কন্ডিশনে বেন্ড করবে। যেমন রিফ্লেকশনের জন্য আলাদা কন্ডিশন আছে, রিফ্র্যাকশনের জন্য আলাদা কন্ডিশন আছে, তাই না? সো ওই ব্যাপারগুলো, ওই বিহেভিয়ার অফ লাইট নিয়ে যেখানে আলোচনা করি সেটা অপটিক্স এর পার্ট পড়ে। তারপর রিফ্লেকশন আলাদা করে একটা পার্ট, রিফ্র্যাকশন আলাদা করে একটা পার্ট, তারপর হচ্ছে লেন্সেস অ্যান্ড ওয়েভ অপটিক্স। এইগুলা পুরাটা অপটিক্স এর আন্ডারে পড়ে এবং এই পুরাটা ক্লাসিক্যাল ফিজিক্স এর আলোচনার মধ্যে পড়ছে। ঠিক আছে? সো ক্লাসিক্যাল ফিজিক্স আমরা কোথায় কাজে লাগাই? যেখানে ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা ঘটে। ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা কোন চারটা জায়গায় ঘটতেছে? মেকানিক্সে ঘটতেছে, ইলেকট্রোম্যাগনেটিজমে ঘটতেছে, থার্মোডাইনামিক্সে ঘটতেছে এবং অপটিক্সে ঘটতেছে। তাহলে কোয়েশ্চেন আসে, ক্লাসিক্যাল ফিজিক্স কোথায় ব্রেকডাউন করে? মানে এইসব জায়গায় ক্লাসিক্যাল ফিজিক্স হোল্ড ট্রু, ঠিকঠাক আছে। তাহলে ক্লাসিক্যাল ওয়্যার ইট ব্রেকস ডাউন, ওয়্যার ইট ব্রেকস ডাউন, ইট মিনিং ক্লাসিক্যাল ফিজিক্স কোথায় ব্রেক ডাউন করে? ফার্স্ট অফ অল at very small scales। জি স্যার, কোনটা? ও গভর্ন, গভর্ন মানে শাসন করা। যে সকল ল দ্বারা থার্মোডাইনামিক্স শাসিত হয় বা শোষিত হয়, লাইক মোশনকে গভর্ন করে কে? নিউটনস 3 লজ অফ মোশন। সো সিমিলারলি থার্মোডাইনামিক্সেও 4টা ল আছে, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ওই ল গুলোকে নিয়ে আমরা থার্মোডাইনামিক্সে কথা বলি। সো গভর্ন মানে হচ্ছে গিয়ে যে আসলে মানে ডিটারমাইন করে যে এই ব্যাপারটা কিরকম করে হয়। হ্যাঁ, লিড করা না, মোর লাইক শাসন করা, মানে ডিটারমাইন করবে ও আসলে বাইধা দিবে, বাউন্ডারি আটকাই দিবে। লিড করা মানে তো ও যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাবে, ওইটা না। গভর্ন করা মানে হচ্ছে কি তোমাকে একটা বাউন্ডারি রেখে দিচ্ছে, তুমি এই বাউন্ডারির মধ্যে আবদ্ধ। এর মধ্যে আবার মানে এই বাউন্ডারির মধ্যেও তুমি কি করতে পারবা কি করতে পারবে না সেটা এই ল গুলা ডিফাইন করে দেয়। সো গভর্ন করা মানে হচ্ছে কি ও ডিফাইন করে দিবে থার্মোডাইনামিক্স কি করতে পারবে কি করতে পারবে। এনিওয়েজ, তো বলছিলাম আমরা কোথায় ক্লাসিক্যাল ফিজিক্স ব্রেকডাউন করে? অ্যাট ভেরি স্মল স্কেলস। স্মল স্কেল বলতে আমি আইদার অ্যাটমিক স্কেল বলবো অথবা সাব অ্যাটমিক লেভেল। সাব অ্যাটমিক লেভেল মানে যেখানে আমরা পার্টিকেল লেভেলে কাজ করতেছি, এই লেভেলে গিয়ে আমার ক্লাসিক্যাল ফিজিক্স আর কাজ করে না। এবং এই জায়গাটাকে ঠিক করার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার হয়। অ্যাটমিক লেভেলে এবং সাব অ্যাটমিক লেভেলে আমরা আর
কন্টিনিউয়াস কোনো কিছু পায় না। মানে আপনি অ্যাটমিক লেভেলে চলে যান, একবার অ্যাটমিক লেভেলে গিয়ে আপনি অ্যাটমকে একসময় মনে করা হতো যে প্রত্যেকটা অ্যাটম হচ্ছে কন্টিনিউয়াস, বাট পরবর্তীতে অ্যাটমকে যখন আমরা ভাঙছি, ভেঙে দেখছি যে না, ওটার ভিতরে ইলেকট্রনস আছে, প্রোটনস আছে, নিউট্রনস আছে, এবং সেই প্রোটন এবং নিউট্রনকে ভেঙে আমরা কোয়ার্কস পাইছি, আমরা নিউট্রিনোস পাইছি না? এগুলো কিন্তু আমরা পরবর্তীতে পড়বো আর কি, যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল বলি আমরা। সো এই জায়গায় আমরা ক্লাসিক্যাল মেকানিক্সকে বা ক্লাসিক্যাল ফিজিক্সকে জায়গা দিতে পারি না। দ্বিতীয়ত, অ্যাট ভেরি হাই স্পিডস which is closer to light speed. At very high speeds আমরা মানে near the light speed আর কি, আসলে at very high speed মানে near the light speed। একটা কথা মাথায় রাখবেন, লাইট স্পিডের থেকে বেশি স্পিডে দুনিয়াতে কেউ চলতে পারে। লাইট স্পিড কত জানেন? দ্য স্পিড অফ লাইটকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করি। সি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কোনো চেঞ্জ করা পসিবল না, অবশ্যই ভ্যাকিউমে। যদি আমি ওয়াটার মিডিয়ামে চলে যাই তাহলে আবার একটু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে, পারবে না। বাট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। ঠিক আছে, এবং দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাটেইনেবল স্পিড ফর এনিথিং। এর থেকে বেশি স্পিডে কেউ চলতে পারে না। আর এটা ফিজিক্সে একটা পস্টুলেট, মানে ফিজিক্সে এটা আমরা স্বীকার করে নিছি। বিকজ এটাকে যদি স্বীকার করে না নিতাম দেন আমরা আসলে ফিজিক্স এটা অ্যারাউন্ড বিল্ড করতে পারতাম না। বাট এনিওয়েজ, বাট এর থেকে বেশি স্পিডে আসলে যাওয়া পসিবল কিনা ওইটা কেউ এখনো টেস্ট করতে পারে নাই। যদি টেস্ট করতে পারে তারপর হয়তো বা ধরেন, মানে এটা এখন একটা হাইপোথিসিস লেভেলে আছে, হাইপোথিসিস বলবো না, এটাকে আমরা পস্টুলেট বলবো আর কি। এনিওয়েজ, সো দুইটা কেস বললাম যেই সকল জায়গায় আমার ক্লাসিক্যাল ফিজিক্স ব্রেকডাউন করে, একটা হচ্ছে ভেরি স্মল স্কেলে আর একটা হচ্ছে ভেরি হাই স্পিডে। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাট অর নিয়ার very strong gravitational field। ব্যাপারটা হচ্ছে আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা খুব একটা বেশি স্ট্রং না, কারণ আপনি আর্থ থেকে স্কেট করে চলে যেতে পারেন, রাইট? যদি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রং না হয় তাহলে অবশ্যই মুনেরটাও স্ট্রং, আমরা এটা জানি বা বুঝি, তাই না? মার্সেরটা মোটামুটি বলা যায়, সানেরটা একটু স্ট্রঙ্গার অবশ্যই, বিকজ সান আসলে পুরো সোলার সিস্টেমকে ধরে রাখছে। বাট স্টিল আমি যেহেতু সোলার বাইরে যেতে পারি, দ্যাট মিনস সানেরটাও অতটা বেশি স্ট্রঙ্গার না। তাহলে কারটা স্ট্রঙ্গার? ব্ল্যাক হোলস। হ্যাভ ইউ গাইজ হার্ড অ্যাবাউট ব্ল্যাক হোলস? যেখান থেকে ইভেন লাইটও এসকেপ করতে পারে না, ওর গ্র্যাভিটেশনাল ফিল্ড এত স্ট্রং। So this is why আমরা যখন বলতেছি at very strong gravitational field we mean black holes। black holes কে আমরা কোনোভাবেই আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করতে পারবো না। অথবা হাউ স্টারস ফর্ম, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমির পার্ট। অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি কিন্তু ডিফারেন্ট। অ্যাস্ট্রোলজি হচ্ছে ওই যে তারা দেখে তোমার দিন ভালো যাবে না খারাপ যাবে ওইটা ডিটারমাইন করা, that's not a part of physics. Astronomy on the other hand is a part of physics, যে মানে ওরায়ন বেল্ট কোথায় আছে এবং ওটা ওখানে কেন আছে, বিকজ ওখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ওকে ডিটারমাইন করছে ওই গ্যালাক্সিতে ওই জায়গায় থাকবে, এন্ড সো অন, রাইট? তো ওইটা আমরা অ্যাস্ট্রোনমির মধ্যে পড়ি। সো অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স নিয়েও যখন আমরা আসলে কথাবার্তা বলি, এইটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে, সো কোন তিন জায়গায়, স্পেসিফিক্যালি তিনটা জায়গায় ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে? এক, ভেরি স্মল স্কেলে; দুই, ভেরি হাই ভেলোসিটিতে; এবং তিন, ভেরি স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ডে ক্লাসিক্যাল ফিজিক্স ব্রেকডাউন। আর যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ব্রেকডাউন করে সেখানে সেভিয়ার হিসেবে কে আসে? মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স বেসিক্যালি ম্যাটার এবং এনার্জি নিয়ে ডিল করে, বাট আন্ডার এক্সট্রিম কন্ডিশনস। আমি যখন ভেরি স্মল স্কেলে চলে যাচ্ছি, দ্যাট ইজ আ ভেরি এক্সট্রিম কন্ডিশন, তাই না? যখন আমার পার্টিকেল গুলো খুব বেশি ভেলোসিটি নিয়ে মুভ করছে, দ্যাট ইজ অলসো আর এক্সট্রিম কন্ডিশন, তাই তো? সো যতগুলো এক্সট্রিম কন্ডিশন আছে সেই এক্সট্রিম কন্ডিশনে
আমরা আসলে মডার্ন ফিজিক্স নিয়ে কাজ করি। মডার্ন ফিজিক্সের প্রথম পার্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, স্টাডি অফ particles at atomic and subatomic level। আপনাদের এসএসসি সিলেবাসে মানে মডার্ন ফিজিক্সের কোনো অংশই নেই। আপনাদের সিলেবাসে যাই নিয়ে কাজ করি আমরা পুরোটাই ক্লাসিক্যাল ফিজিক্সের পার্ট। মডার্ন ফিজিক্সের পার্ট আছে হচ্ছে ইন্টারমিডিয়েটে, তাও 2টো বা 3টা চ্যাপ্টারে আউট অফ 20 চ্যাপ্টার্স। বিকজ মডার্ন ফিজিক্স ইজ ভেরি ভেরি মাচ নিউ, এবং মডার্ন ফিজিক্সের মেকানিক্স গুলাও খুবই মানে এই যে কোয়ান্টাম মেকানিক্স যেটা, দিস ইজ ভেরি ভেরি কি বলবো মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড টু সে দ্য লিস্ট। ঠিক আছে, আমি নিজেও ঠিক মতো বুঝি না। আমি নিজে কি ধরো অনেকেই আসলে এটাকে গ্রাস্প করতে পারেন না। ইটস এ ভেরি হার্ড থিং। এটা আসলে গ্রাজুয়েট স্টাডিতে গিয়ে আমরা দেখবো কোয়ান্টাম মেকানিক্স কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার টু, নাম্বার টু না সরি, নাম্বার টু তো আমাদের জাস্ট মানে পয়েন্ট টু, রিলেটিভিটি, যেটা আপনারা জানেন আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের দুই রকম থিওরি আছে, একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি আর একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি। এই ক্লাসিফিকেশনগুলো আমরা এখন করবো না, খালি এইটা বলবো যে রিলেটিভিটি কি। রিলেটিভিটি হচ্ছে আইনস্টাইনস থিওরিজ explaining time, space, and gravity at high speeds and large scales. Einstein's theories explaining time, space, and gravity at high speeds and large scales. আইনস্টাইন খুবই মানে যুগান্তকারী কাজ করছে তার লাইফে। সে দেখাইছে আমি এই পেনের লেন্থ যদি 10 সেন্টিমিটার মাপি, এটা আমার জন্য সত্য। আরেকজন অবজারভার যে ডিফারেন্ট একটা ফ্রেম অফ রেফারেন্সে আছে, সে এইটার এই সেম আমার হাতে থাকা পেনের লেন্থ 12 সেন্টিমিটার মাপতে পারে, যেটাকে আমি 10 সেন্টিমিটার মাপতে পারি। ক্লাসিক্যাল ফিজিক্স বলে যদি আমি 10 সেন্টিমিটার মাপি আর আপনি 12 সেন্টিমিটার মাপেন, তাহলে আমাদের মধ্যে যে কোনো একজন ভুল, যে কোনো একজন কারেক্ট। মডার্ন ফিজিক্স বলে আমরা দুজনই কারেক্ট। দ্যাটস দ্য প্রবলেম উইথ রিলেটিভিটি। রিলেটিভিটি মিনস আপনি যাই মেজার করতেছেন দ্যাট ইজ রিলেটিভ টু ইয়োর ফ্রেম অফ রেফারেন্স। আমি আপনাদেরকে তো বোধহয় ফ্রেম অফ রেফারেন্স জিনিসটাকে এক্সপ্লেইন করি নাই, তাই না? আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স বলতে আমরা বুঝি একটা ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম, যেই কোঅর্ডিনেট সিস্টেম কোন একটা ইভেন্ট বা ফেনোমেনকে মেক সেন্স করবে। যেমন এই রুমের মধ্যে ক্লাস হচ্ছে, এই রুমটা নাম্বার কত? 4 নম্বর রুম। 3 নম্বর রুমে ক্লাস হচ্ছে না, 1 নম্বর রুমে ক্লাস হচ্ছে না, ক্লাস রুম হচ্ছে কোথায়? 4 নম্বর রুমে। সো 4 নম্বর রুম ইজ দ্য ফ্রেম অফ রেফারেন্স ফর ফিজিক্স ক্লাস। আমি যদি মোটা দাগে বলি, বা ফিজিক্স ক্লাসটা আপনারা এখন কোথায় করতেছেন? শাহজাহানপুরে করতেছেন, ঢাকার মধ্যে। যদি স্কুলে যান, স্কুলে কোথায় যান? মতিঝিলে যান, মানে ঢাকার মধ্যে। সো ঢাকা যদি একটা ফ্রেম অফ রেফারেন্স হয়, সেই ফ্রেম অফ রেফারেন্স একটা পয়েন্ট হচ্ছে শাহজাহানপুর, একটা হচ্ছে মতিঝিল, রাইট? সো এই ফ্রেম অফ রেফারেন্স বলতে আমরা বুঝি এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম, যে কোঅর্ডিনেট সিস্টেম কোন একটা ইভেন্টকে ডেসক্রাইব করতে হেল্প করে। সো মনে করেন আমি এখন এই রুমের মধ্যে বসে যখন আমি এই অবজেক্টের লেন্থ মাপতেছি, আমার জন্য কোঅর্ডিনেট সিস্টেমটা এই রুমের মধ্যেই সীমাবদ্ধ বা লিমিটেড, রাইট? এখন আপনি এরকম ইমাজিন করেন যে একটা স্পেস শিপে করে একজন অ্যাস্ট্রোনট ট্রাভেল করতেছে ভেরি ভেরি ক্লোজ টু লাইট স্পিড। এটা ইমাজিনেশনে নিয়ে যাবে, যদিও তাকে অ্যাকচুয়ালি এভাবে স্পিডে মুভ করানো সম্ভব হবে না, বাট ধরে সে করতেছে, তাহলে সে আরেকটা ফ্রেম অফ রেফারেন্স আছে। সেই ফ্রেম অফ রেফারেন্সে বসে সে যখন আমার এই অবজেক্টের লেন্থ মাপবে, সে এইটার লেন্থ আর 10 সেন্টিমিটার মাপবে না। ডিপেন্ডিং অন হিজ স্পিড, সে এটার লেন্থ মাপতে পারে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এনিথিং। কত স্পিডে সে আসলে ট্রাভেল করতেছে, সেই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে সেটা ডিফারেন্ট একটা লেন্থ মাপবে। আবার মনে করেন আমি এটার মাস মাপছি হচ্ছে 5 গ্রাম। ওই ভদ্রলোক যখন ডিফারেন্ট ফ্রেম অফ রেফারেন্স থাকা আমার হাতের এই কলমের মাস মাপবে, সে এটার মাস মাপতে পারে 10 গ্রাম, 12 গ্রাম, এনিথিং, মাস বাইরে যেতে পারে। ঠিক আছে? আবার
এবং মাস যদি বেড়ে যায় তাহলে গ্র্যাভিটিটাও কি সেম থাকবে না, সেম চেঞ্জ হয়ে যাবে, রাইট? আবার আমি এই পেনটাকে মনে করেন 10 মিনিট হাতে ধরে আসছি, 10 মিনিট পরে রেখে দিচ্ছি, এটা কি টাইম ডিউরেশন মাপছি না? আমি যেটাকে 10 মিনিট মাপতেছি সেইটাকে ওই ভদ্রলোক 12 মিনিট মাপতে পারেন, 1 ঘন্টাও মাপতে পারেন, বাট ঘটনা কিন্তু একটাই ঘটবে। বুঝাইতে পারছি? সো এইটা আইনস্টাইন তার থিওরির মাধ্যমে প্রুফ করে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। ওইটাই হচ্ছে রিলেটিভিটি। রিলেটিভিটি মানে আপনি একটা ঘটনা দেখছেন এবং সেই ঘটনাটা আপনার ফ্রেম অফ রেফারেন্সে আছে নাকি ভিন্ন ফ্রেম অফ রেফারেন্সে আছে, এইটার উপর বেস রিলেটিভ টু দিস আপনার না মেজারমেন্ট আর অন্য একজনের মেজারমেন্ট একই রকম হবে না, এবং আপনি কাউকে ভুল বলতে পারবেন। দ্যাটস হোয়াট রিলেটিভিটি মিন্স। আচ্ছা, এরপর যেটা নিয়ে মডার্ন ফিজিক্স কাজ করে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স বলতে আমরা যেখানে নিউক্লিয়ার রিয়াকশন নিয়ে কথা বলি, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল, এগুলোর নাম কি শুনেছেন? রেডিও অ্যাক্টিভিটি বলে একটা পার্ট আছে কেমিস্ট্রিতে, আপনারা দেখবেন বলা আছে যাদের অ্যাটমিক নাম্বার 82 অ্যান্ড অ্যাবাভ তারা রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ শো করে। রেডিও অ্যাক্টিভিটি মানে কিছু কিছু নিউক্লিয়াস আছে যারা স্পন্টেনিয়াসলি উইদাউট এনি রিজন, উইদাউট এনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ভাঙা শুরু করে, এবং সে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ডিকে করতে করতে আরো ডিফারেন্ট মলিকিউলে বা ডিফারেন্ট টাইপের এলিমেন্টে চেঞ্জ হয়ে যায়, রাইট? বিকজ ওর কাছ থেকে নিউট্রনস এন্ড প্রোটনস বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো ওই ওই অ্যাক্টিভিটিটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে পিয়েরে কুরি এবং ম্যাডাম কিউরি মানে ইয়ে করেছেন, মানে ইনভেন্ট বা ডিসকভার করেছেন। সো ওই রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যেখানে কাজ করে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স। সো স্টাডি, নিউক্লিয়ার ফিজিক্স স্টাডি অফ atomic nuclei. Radioactivity and nuclear energy. ঠিক আছে? And finally, astrophysics. Astrophysics হচ্ছে যেখানে আমরা origin and structure and evolution of the universe নিয়ে কথা বলি। Origin, structure and evolution of the universe. Origin, structure and evolution of the universe. ঠিক আছে? আরো কিছু পার্ট আছে বইয়ে, যেমন আপনারা দেখবেন মেডিকেল ফিজিক্স বলে একটা পার্ট আছে, বায়োফিজিক্স বলে একটা পার্ট আছে, জিওফিজিক্স বলে একটা পার্ট আছে। এগুলোকে আমি আপনাদেরকে পরে হ্যান্ড আউটে দিয়ে দিব। ঠিক আছে? আপাতত এইটুকু মাথায় রাখলেই হবে ইনশাল্লাহ। এখন ও একটা পার্ট আমি বলেছিলাম যে মানে যেটা নিয়ে আমি আসলে কথা বলি নাই, যেটা আসলে ক্লাসিক্যাল ফিজিক্স এর আগে আসা উচিত ছিল, যে স্কোপ অফ ফিজিক্স, ফিজিক্স এটা নিয়ে আলোচনা করে, সেটা বইয়ে নাই বলে, মানে বইয়ে চ্যাপ্টার 1-এ নাই, চ্যাপ্টার 3-তে আছে, তাই একটু পরে দিচ্ছি। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্সেস। ফিজিক্স সবার আগে যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্সেস। এবং আইনস্টাইনকে আমরা অনেকগুলো কাজের জন্য চিনি, বাট আইনস্টাইন ভদ্রলোক তার লাইফের 30 বছরের ক্যারিয়ার সে নষ্ট করছে। নষ্ট করছে এই সেন্সে বিকজ সে খুঁজছে কিন্তু সেটা সলিউশন পায় নাই। যেই ফান্ডামেন্টাল ফোর্স গুলো আমরা এখন লিখবো, সেই ফান্ডামেন্টাল ফোর্স গুলোকে ইউনিফাই করা। ইউনিফাইড ফিল্ড থিওরি বলে একটা থিওরি আছে যেটা দুনিয়ার সব ফিজিসিস্টের জন্য হোলি গ্রেইল। মনে করেন যে ইউনিফাইড ফিল্ড থিওরি আবিষ্কার করবে, যদি আজকে আবিষ্কার করে কাল করে নোবেল দিয়ে দিবে, একদম নগদে, কোনো বাকিতে না। এটা তো জানেন যে নোবেল আসলে বাকিতে দেয়, নগদে দেয় না। মানে ধরেন আপনি কোন একটা কাজ করছেন 10 বছর আগে, 10 বছর পরে গিয়ে ওটাতে আপনার নোবেল দিবে।
মানে আগে আপনি যেটা কাজ করছেন সেটার আসলে কতটুকু ইম্প্যাক্ট আছে মানুষের লাইফে, সেটা মাইপা তারপর হচ্ছে গিয়ে আপনাকে নোবেল দিবে। বাট ইউনিফাইড ফিল্ড থিওরি, এটা আপনারা একটু গুগল করে দেখেন, দিস ইজ আ প্রিটি ইন্টারেস্টিং থিওরি। একটা সময় ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সকে আলাদা চিন্তা করা হতো, কিন্তু লেটার ম্যাক্সওয়েল প্রমাণ করে দিচ্ছে যে দুটো আলাদা ফোর্স না, দুইটা মিলে একটা ফোর্স হয়ে গেছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলি আমরা এটাকে। ঠিক আছে? তারপরে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স বলে একটা ফোর্স আছে যেটার জন্য আসলে টু বি ভেরি অনেস্ট ওই রেডিও অ্যাক্টিভিটি হয়। মানে যে আমি একটু আগে বললাম রেডিও অ্যাক্টিভিটি কার জন্য হয়, 82 অ্যান্ড অ্যাবাভ অ্যাটমিক নাম্বারের জন্য। এটার কারণ আমরা হচ্ছে কি যখন রেডিও অ্যাক্টিভিটি পড়াবো আপনাদের কাছে, আপনাদের চ্যাপ্টারে বোধহয় আপনাদের আছে একদম চ্যাপ্টার 14 এর দিকে বোধহয় আছে আপনাদের, ওখানে গিয়ে পড়াবো রেডিও অ্যাক্টিভিটি কেন হয়। তো ওই জায়গাতে উইক নিউক্লিয়ার ফোর্স বলে এক ধরনের ফোর্স আছে, এই উইক নিউক্লিয়ার ফোর্সকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ইউনিফাই করা গেছে। But সবগুলো যে চারটা আমি এখন লিখবো, there are four fundamental forces, এই চারটার সবগুলাকে একটা সাথে আরেকটাকে রিলেট করা যায় নাই। যদি কোনোভাবে এই চারটাকে একটা সাথে আরেকটা করে চারজনকে রিলেট করে ফেলা যায়, তখন বলা হবে যে এটাতে ইউনিফাইড ফিল্ড থিওরি, মানে দুনিয়াতে আসলে একটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, যেই ফান্ডামেন্টাল ফোর্সের চারটা ফর্মকে আমরা এখন আলাদা করে চারটা ফান্ডামেন্টাল ফোর্স বলবো। ঠিক আছে? বাট এটা এখনো করা যায় নাই, দ্যাটস ওয়াই এটাকে ইউনিফাইড ফিল্ড থিওরি বলে। মানে মানে থিওরি এখন পর্যন্ত এটা, এটা নিয়ে একটু ঘাটায় মজা পাবে। বাট ফর নাও ফান্ডামেন্টাল ফোর্স নাম্বার ওয়ান হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা একটা ফান্ডামেন্টাল ফোর্স। এটা রিজন যদি কেউ জিজ্ঞেস করে নোবডি নোস। কি স্মেলের কথা? ওর থেকে জিজ্ঞেস করছে। আচ্ছা, এনিওয়েজ, সো এক নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স, এক নাম্বার ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। দুই নাম্বার ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তিন নাম্বার ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আপনারা এটা এতটুকু জানেন যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন গুলো অনেক ক্লোজ কম্প্যাক্ট অবস্থায় ঠিকঠাক মতো দাঁড়ায় থাকে। নর্মালি স্বাভাবিকভাবে দুইটা প্রোটনকে পাশাপাশি রাখলে কি হয়? রিপালস করে এবং একজন আরেকজনের থেকে অনেক দূরে সরে যায়। ইলেকট্রন আর প্রোটন পরস্পরকে অ্যাট্রাক্ট করে বিকজ দে আর অপোজিট চার্জেস, তাই না? বাট লাইট চার্জেস একজন আরেকজনকে অনেক বেশি রিপালস করে। কিন্তু আমি যদি নিউক্লিয়াসের কথা চিন্তা করি, নিউক্লিয়াস অনেক ছোট একটা জায়গা না? এই ছোট একটা জায়গায় এতগুলা প্রোটন, মানে যত আমি অ্যাটমিক নাম্বার বাড়াবো তত প্রোটন নাম্বার কি বাড়তে থাকে না? তো এত প্রোটন ওই জায়গায় কি করে স্টেবল থাকে? ডিউ টু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে? আচ্ছা, আর নাম্বার ফোর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। ইয়েস, strong nuclear force is responsible for holding nuclei together, and weak nuclear force is responsible for radioactive decay or nuclear reactions. নেচার নিজে থেকেই এরকম কন্ট্রাডিকশন ক্রিয়েট করে দিচ্ছে। উই ডোন্ট নো ওয়াই, ইটস নট আওয়ার জব টু নো ওয়াই, বাট ইট ইজ আওয়ার জব টু আস্ক ওয়াই। বুঝছেন? মানে ফিজিসিস্ট হিসেবে যারা আছে তারা এই ওয়াই গুলোরই অ্যান্সার বের করার চেষ্টা করে, যে উইক নিউক্লিয়ার ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আসলে কিভাবে কানেক্টেড। মানে বেসিক্যালি আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে কোয়ান্টিফাই করতে পারছি বা মিলাইতে পারছি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে মিলাইতে পারছি, গ্র্যাভিটেশনের সাথে আমরা আসলে এই নিচের গুলাকে মিলাইতে এখনো পারি নাই। সো এই জন্য আমাদের ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে এখনো কোনো কনক্রিট এভিডেন্স নাই। বাট ওই তো বললাম, যদি আপনাদের মধ্যে কেউ আবিষ্কার করতে পারেন, যদি আজকে পারেন কালকেই হবে। আপনারা কেউ কি ইয়াং শেলডন দেখছেন? আপনি দেখছেন? আপনি দেখছেন? সো ইয়াং শেলডনের ওয়ান অফ দা মানে ইয়ে থাকে যে ও ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে কাজ করতে চায় এবং করতেছে, বাট কিছু পারতেছে না। কোন সিজন পর্যন্ত দেখছেন? 3 পর্যন্ত দেখছেন আপনি? র্যান্ডম ক্লিপস দেখছেন। যাই হোক, দেখেন ইয়াং শেলডন, মজা পাবেন। আর ইয়াং শেলডন বেসিক্যালি বেসড অন দ্য বিগ ব্যাং থিওরি। দ্য বিগ ব্যাং থিওরি আরো মজার।
ঠিক আছে, দেখেন এগুলো খুবই চমৎকার। মানে আমার কাছে মনে হয় যে মানে পপুলার সায়েন্সকে পপুলারাইজ করার জন্য এই দুইটা সিরিজ খুবই 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 চমৎকার দেখি। তো ফিজিক্স যে আসলে কত ভয়ঙ্কর হইতে পারে, মানে সিরিয়াসলি এই দুইটা সিরিজ দুটো আপনি বুঝবেন। এনিওয়েজ, এবং আমার অবাক লাগে যে শেলডন, এই ছেলেটা অ্যাট দ্য এজ অফ 10 না 11 সে ইউনিভার্সিটিতে যায়। অ্যাট দ্য এজ অফ 11 ওলা ইউনিভার্সিটিতে যায়। চিন্তা করেন জাস্ট, ঠিক আছে, এবং সে স্টিফেন হকিংস এর সাথে পেন প্যালস, ঠিক আছে, স্টিফেন হকিংস তর্ক করে সায়েন্টিফিক ইয়ে নিয়ে, যেমন আমাদের সুবর্ণ আইজ্যাক বাড়ির মতো। সুবর্ণ আইজ্যাক বাড়ির ছেলেটাকে আমি জানি না আপনাদের কেমন লাগে। ছেলেটার বাবা সাইকো, এটা আমি অস্বীকার করবো না, ছেলেটাও মোটামুটি সাইকো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কম্পেয়ার টু হিজ এজ হি ইজ এ জিনিয়াস, এটা স্বীকার করতে হবে। কারণ ও এই এজে অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে পারে। হয় কিভাবে করে উই ডোন্ট নো, মুখস্থ করে করে নাকি না করে, মানে আমার পার্সপেক্টিভ হচ্ছে মুখস্থ করে এত কিছু পারা যায় না। ও আসলেও জিনিয়াস, কিন্তু ওর বাবা ওকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে এবং ও যেভাবে প্রেজেন্টেড হচ্ছে, হয়তো অতটা জিনিয়াস না, মানে একটু কম জিনিয়াস ধরতে পারে। হি ইজ এ জিনিয়াস। আমি হচ্ছে কি আমার লাইফে একটা স্টুডেন্ট এরকম দেখেছি, ও হচ্ছে আগা খানে পড়ে এখন। ছেলে ক্লাস 7-এ থাকতে এমন এমন প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারে যেগুলো ধরো বুয়েটের ফার্স্ট ইয়ারের একটা সিএসসি ছেলেও অত এফিসিয়েন্টলি সলভ করতে পারে না। ঠিক আছে, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামের আইবি কারিকুলাম বলে একটা কারিকুলাম আছে, আইবিতে পড়ে। তো আমি একটাই বাচ্চা দেখছি আমার লাইফে, আসলেই এক্সট্রাঅর্ডিনারি। বাট মানে ও কথা বলা শিখছে 1 বছর বয়সে। মানে লিটারেলি ও 1 বছর বয়স থেকে কথা বলতে পারে, মানে ফুল ভাব প্রকাশ করতে পারে, মানে কমপ্লিকেটেড ভাব না, বাট মানে ফুল মানে মিনিংফুল সেন্টেন্সেস মেক করতে পারে। সো দিস ইজ বাই ওর গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, মানে ব্রেইন ডেভেলপমেন্ট ভালো হয়েছে। হি ইজ অবভিয়াসলি গিফটেড, এখানে অন্য কোনো কিছু বলা না, হি ইজ অবভিয়াসলি গিফটেড। ঠিক আছে, তো দ্যাট আসলে আমাকে ওই 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 একটা এক্সপিরিয়েন্স, ওই বাচ্চাকে আমি পড়াইছি 1 মাসের মতো, এবং ওকে আমার ক্যালকুলাস শেষ করতে 1 মাস লাগছে। মানে ক্লাস 7-এ থাকতে আমি ওকে ক্যালকুলাস পড়াইছি। আর তোমরা যারা আছো, ধরো ধরো আমাদের এনসিটিভি কারিকুলামে যারা আছে, ওরা ক্যালকুলাস পড়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। সো এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারেও ক্যালকুলাস পড়ে, সেকেন্ড ইয়ারেও ক্যালকুলাস পড়ে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিল, ও ওই পুরো জিনিসটা ওকে বেসিকটা আমি শিখাইতে আমার 1 মাস সময় লাগছে। এবং আমি খুবই অবাক হয়েছি, ওকে ইন্টারের ম্যাথস দিছি বই থেকে, ও সলভ করতে পারছে আফটার দ্যাট 1 মান্থ। তো 1 মাসে আমি ওকে পড়াইছি, ও তারপর মালয়েশিয়া চলে গেছে আর কি, এখন মনে হয় সিঙ্গাপুরে থাকে বা আই ডোন্ট নো কোন দেশে আছে, এখন আর ওরকম কথাবার্তা হয় না। তো তখন আমাকে ওই এক্সপিরিয়েন্সে শিখাইছে আসলে আমরা হিউম্যান বিইংসরা যদি চাই, যদি আমরা ফোকাস করি, তাহলে আসলে অনেক কিছু করে ফেলতে পারি। বাট আমরা আসলে ফোকাস করি না, আমাদের প্রায়োরিটিস অনেক রকম। মানে এই ছেলেটা, ও টিকটকে ইউজ করে, ও ফেসবুকও ইউজ করে, ও ধরো ইমেইল চালাচালি করে, ওর ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে রিয়েল টাইম, অনেক ইনস্ট্যান্ট মেসেঞ্জারে, বাট স্টিল ও পড়াশোনা করে। এবং মানে ওই যে ওর একটা ধরো মানে কি বলবো, মানে ইম্পালস আছে যে যতক্ষণ পর্যন্ত আমি একটা জিনিসের অ্যান্সার বের করতে না পারছি, সেটা কনফিউশনে স্টাক হয়ে গেছি, ও ততক্ষণ পর্যন্ত ভাতও খাইতে পারে না। কাইন্ড অফ লাইক শেলডন, নট টোটালি বাট কাইন্ড অফ লাইক শেলডন। এই যে ড্রাইভটা আছে, এই ড্রাইভটা আমাদের সবার মধ্যে আছে, বাট আমরা আসলে ওই ড্রাইভটাকে কি বলবো প্রায়োরিটাইজ করি না। আমাদের কাছে আরো অনেক প্রায়োরিটি আছে। এটা আমি বলবো না খারাপ, বাট যদি আমরা ওই প্রায়োরিটি গুলোকে ঠিক করতে পারি, তখন দেখবা যে আসলে লাইফ অনেক সুন্দর হয়ে যায়। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা ক্লাস মাত্র 9-এ আছো, সো ইউ গাইজ আর ভেরি মাচ ইমপ্রেশনেবল রাইট নাও। তোমরা যদি চাও তোমাদের পড়াশোনার হ্যাবিটটাকে তোমরা এখন অনেক সুন্দর করে গুছায় নিয়ে আসতে পারো। একটা জিনিস ভাইয়া তোমাদেরকে বলি, আমি তো 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তোমরা 2027 সালে দিচ্ছ। সো কাইন্ড অফ আমার কত 10 বছর, 12 বছর, 14 বছর বা আরো আরো পরে এসএসসি পরীক্ষা দিচ্ছ। আমার একটা এক্সপিরিয়েন্স ওই জায়গা থেকে বলছি। ক্লাস 9 থেকে তুমি যেভাবে নিজের পড়ার শিডিউলটা বানাবা, সেম শিডিউলে তোমার লাইফ পরবর্তীতে চলবে। তোমার ভার্সিটি লাইফে ওইভাবেই পড়াশোনা করতে ইচ্ছা করবে, এবং তোমার জব লাইফে গেলেও ওইভাবেই পড়াশোনা করতে ইচ্ছা করবে। এবং বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। কেউ যদি তোমাকে বলে যে একবার একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, জীবন খুব সহজ হয়ে যাবে, তাহা মিথ্যা কথা। তুমি যদি বুয়েটে চান্স পাও, তোমাকে চিন্তা করে দেখো, বুয়েটে কারা ভর্তি হবে? বাংলাদেশের সব জায়গার ফার্স্ট বয় গুলা ভর্তি হবে, ফার্স্ট গার্ল গুলা ভর্তি হবে, রাইট? তো সবগুলা ফার্স্ট, তোমার স্কুলের ফার্স্ট বয় গার্লের মধ্যেই তোমার রেজাল্ট ধরো ভালো রাখতে একটা প্যারা হয়, হয় না? যেখানে বাংলা, সেখানে বাংলাদেশের সবার সবগুলা টপের মধ্যে রেজাল্ট ভালো রাখতে তোমার অবশ্যই আরো বেশি প্যারা খাইতে হবে।
সেম গোস ফর মেডিকেল। এবং আমি যদি সবার কম্পিটিশনের কথা বাদও দেই, পড়ার যে ভলিউমটা হবে দ্যাট উইল বি আনবিটেবল। সত্যি মানে আনবিয়ারেবল হয়ে যাবে একটা সময়। দিস ইজ ওয়াই তোমাকে ক্লাস 9 থেকে পড়ার অভ্যাসটা করতে হবে, যে আসলে পড়াশোনা কিভাবে করতে হয়, আসলে কিভাবে রুটিনে আসতে হয়। ক্লাস 9, 10, 11, 12 মানে খুবই ছেলে খেলা। চাকরি লাইফ আরো প্যারা। তোমাদের আব্বু আম্মুরা যারা ভালো ভালো জব করেন তারা দেখবা প্রত্যেকটা প্রমোশন হওয়ার আগে তাদের একটা ইভালুয়েশন হয়, জব ইভালুয়েশন হয়, তাদের পরীক্ষা দিতে হয়, এবং সেই পরীক্ষার জন্য দেখবা তারা দিন রাত এক করে পড়াশোনা করে। দেখছো না নিশ্চয়ই? সো পড়াশোনা করে পরীক্ষা দিয়া তারপর প্রমোশন হয় অথবা হয় না। মানে কোনো কোনো সবগুলা পরীক্ষায় যে ধরো ভালো হয়, সবগুলা ভাইভাতে যে ভালো করে, বা অনেকগুলো কারণে ভাইভা খারাপ হয়ে যেতে পারে, তখন কিন্তু আর প্রমোশন হয় না, ইনক্রিমেন্ট হয় না, এগুলো আটকায় যায় কিন্তু। সো তুমি যেই ডিসিপ্লিনেই যাও না কেন, মানে ধরো তুমি বললা যে ভাই আমি পড়াশোনা করবো না, আমি হচ্ছে কি ইন্টার পাস করে বিয়ে করে ফেলবো, তারপর রান্নাবাড়ি করবো, মানে সরি টু সে ইট লাইক দিস, ধর তুমি এটা চিন্তা করছো, স্টিল তুমি যে খিচুড়ি রান্না করবা, ইউ নিড টু হ্যাভ দ্যাট নলেজ যে কেমনে খিচুড়ি রান্না করতে হয়, কতক্ষণ ধরে তোমার চুলা গরম রাখতে হবে, অ্যান্ড সো অন। ওইটাও একটা রিসার্চ অ্যান্ড স্টাডির পার্ট। আই এম নট কিডিং, আই এম বিং ভেরি রিয়েলিস্টিক। ঠিক আছে, আমি যখন ছোটবেলায় রান্না শিখছি, মানে ধরো রেসিপি বইটা কিচ্ছু হয়নি, ঠিক আছে, রেসিপি বইটা শুধু মানে ফলো করছি, স্বাদের স্বাদ কিচ্ছু হয় নাই, পরে করতে 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 আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট দ্যাটস অলসো রিসার্চ অ্যান্ড স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট থিং। বুঝতে পারছি। অ্যান্ড মানে সো এই জন্য বলতেছি, ক্লাস 9টা তুমি যেভাবে পার করবা, ক্লাস 10টা তুমি যেভাবে পার করবা, এসএসসিটা তুমি যেভাবে পার করবা, সেটা আসলে তোমার পুরো বাকি সামনের জীবনটা ঠিক করে দেবে। তুমি কিন্তু আসলে আসলে আস্তে আস্তে প্রফেশনাল স্টাডির দিকে চলে আসছো, ঠিক আছে। এবং ক্লাস 9-এ যেহেতু উঠছো, অনেক কিছু নতুন পড়তেছো। এই যে ফিজিক্স নতুন পড়তেছো, কেমিস্ট্রি নতুন পড়তেছো, বায়োলজি নতুন পড়তেছো, দিজ আর নিউ টপিক্স, নিউ ওয়েজ অফ স্টাডিং। এই নিউ ওয়েজ অফ স্টাডিং ডিল করতে গিয়ে দেখবা যে অনেক ভুল হবে, অনেক কিছু তুমি ঠিক মতো আসলে বুঝতে পারবা না, পরীক্ষা দিবা, নাম্বার কম আসবে, তুমি মনে করতেছো যে না আমি অনেক ভালো করে আসছি, ভালো পরীক্ষা দিয়ে আসছি, বাট টিচার দেখবা খাতা কাইটা একদম লাল করে দিচ্ছে। এইগুলোতে ডিসহার্টেন্ড হওয়া যাবে না, এবং কিছু সময় দিতে হবে। দ্য অনলি ওয়ে হিউম্যান বিংস হ্যাভ লার্নড টু লার্ন আ স্কিল ইজ বাই রিপিটেশন। ছোটবেলায় যখন হাতের লেখা শিখছো কি করছো? আব্বু আম্মু একটা কিছু লিখে দিছে, তার উপর তুমি হাত চালাইছো, রাইট? সো তোমাকে রিপিটেশনের মধ্যে যাইতে হবে, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং মানে সময় দিতে হবে। তুমি আমার কাছে পড়ো, ফিজিক্স অন্য জায়গায় পড়ো, যেখানেই পড়ো না কেন, আমি তোমাকে পড়াই দিলাম, দ্যাট ইজ নেভার গোয়িং টু বি। আমি তোমাকে যা পড়াচ্ছি বাসায় গিয়ে তোমার বই খুলতে হবে। আমি জানি তোমাদের এই বইয়ে কিছু নাই, বাট স্টিল তোমাকে এই বইটা পড়তে হবে, বিকজ দিস ইজ ইয়ার টেক্সট বুক। এবং এই বইয়ের যেই লেখায় তোমার কনফিউশন আছে সেটা নিয়ে তোমার আমার কোয়েশ্চেন করতে হবে। তোমার জব হচ্ছে আমার ক্লাসে আমি বসে যেন আরামে বসে থাকি, আমার কোয়েশ্চেন করে আমার মাথা গরম করে ফেলতে হবে। মাঝে মধ্যে তোমার কোয়েশ্চেনের চোটে বিরক্ত আমি তোমাকে একটা ঝাড়িও দিয়ে ফেলতে পারি, বাট তুমি ওই ঝাড়িতে কোনো কিছু মাইন্ড করতে পারবে না। তোমাকে আরো দ্বিগুণ উৎসাহে পরের দিন ক্লাসে এসে কোয়েশ্চেন করতে হবে। কেন? আমি তোমাকে বলে দিই কেনটা। তুমি আমাকে প্রশ্ন করতেছো না, তার মানে আমি কি ধরে নিব তুমি সব বুঝছো? তার মানে আমার পড়ানোর ডেলিভারি স্টাইল চেঞ্জ করার কোনো কারণ আমার কাছে নাই। এতে করে কি হবে, টানা 3 দিন 4 দিন ক্লাস গেলেই তো আমার 1 মাসে ক্লাস হয়ে গেছে না? 1 মাস ধরে আমার ক্লাসে পড়তেছো তুমি, বাট যেহেতু তুমি কোয়েশ্চেন করো না, ওই ফিডব্যাকটা দাও নাই, তাহলে কি হচ্ছে, আমি আমার পড়ানোর স্টাইল আপডেট করে নাই। তোমার প্রথম ক্লাসে যে সমস্যাগুলো আছে ওগুলো তো জমা হয়েই গেল, আরো 4টা ক্লাসের প্রবলেম স্ট্যাক হয়ে গেল, রাইট? একটা সময় গিয়ে তোমার ফিজিক্সের উপর থেকে কনফিডেন্স উঠে যাবে, যে আমি মনে হয় ফিজিক্স কিছু পারি না, আমাকে দিয়ে ফিজিক্স হবে না, অ্যান্ড সো অন। বুঝছো? এটার কারণ হচ্ছে ম্যাথ পড়ানোটা ইজি, ফিজিক্স পড়ানোটা কঠিন। ফিজিক্সের অনেক বড় একটা পার্ট ম্যাথ। ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, রাইট? বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি তোমাকে বুঝাইতেছি হোয়াট ডু আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম ইউ। ফিজিক্সের জন্য সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথস। আমরা সায়েন্টিফিক মেথোডোলজিতে 9টা স্টেপ পড়ছি না? ওই 9টা স্টেপের মধ্যে যখন তুমি হাইপোথেসাইজ করতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার থিওরিটিক্যাল আলোচনা শেষ। হাইপোথেসাইজ করার পর তুমি যখনই এক্সপেরিমেন্টেশনে আসছো, তুমি মেজারমেন্ট করতেছো না? তুমি ওই মেজারমেন্ট গুলা ডেটা নিচ্ছ না? ডেটা কালেকশন করে ওগুলোকে অ্যানালাইজ করতেছো না? তারপর আমার সামনে প্যাটার্ন দাঁড় করাচ্ছ না? তো তুমি প্যাটার্নটা কিভাবে দাঁড় করাবা যদি তুমি ম্যাথস ফলো না করো? বিকজ ম্যাথস প্রোভাইডস ইউ উইথ দ্যাট লজিক্যাল ফ্রেমওয়ার্ক। দিস ইজ বাই ফিজিক্সের অনেক বড় একটা পার্ট
ম্যাথস। কিন্তু এই জায়গাটাতে আমাদের, এটা আমাদের টিচারদের ভুল। ফিজিক্সের সব থেকে বড় পার্ট ম্যাথস না। আমি যদি তোমাকে ধরো ক্লাসের প্রথম দিন থেকে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটির সূত্র লেখাই দিলাম, এবং দ্বিতীয় দিন থেকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির যত রকম অঙ্ক আছে করাই দিলাম, আমি তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিছি। কেন জানো? কারণ আমি যখন তোমাকে যেই টাইপের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি অঙ্ক করাইছি, এই টাইপের বাইরে অঙ্ক আসলে তুমি আর পারবে না। এবং এটা আমরা ইচ্ছা করে করি, জানো কেন? বিকজ ওই বাইরের টাইপের অঙ্ক আসলে তুমি পারবা না, তুমি না পারা কি করবা? আবার আমার কাছে ফেরত আসবা। তোমাকে যদি আমি হচ্ছে কি একদম পারফেক্টলি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি কিভাবে ডিরাইভ করতে হয়েছে, কেন ডিরাইভ করতে হয়েছে, ভি কি জিনিস, এ কি জিনিস, টি কি জিনিস পুরোপুরি বুঝাই দেই, ক্লাস 10-এ আসলে তুমি আমার কাছে পড়তে আসবে না। টেস্ট পরীক্ষার পর তো তুমি আমার কাছে আর পড়তে আসবে না, আসবা? আমি কিন্তু তোমাকে আবার কোর্স করাতে পারবো না, পারবো না। মার্কেটিং এ একটা স্ট্র্যাটেজি আছে, ফোমো, নাম শুনছো? ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। কোনো কিছু একটা মিস আউট করার ভয় আমরা ইম্পালসলি অনেক ডিসিশন নিয়ে ফেলি। এই ফোমো স্ট্র্যাটেজির উপর বেস করে দুনিয়াতে, এই বর্তমান এডটেক দুনিয়ায় যে যত কোর্স বিক্রি করতে পারে করতেছে। আচ্ছা, এবার বুয়েটের রেজাল্ট দিচ্ছে দেখছো না? মেডিকেলের রেজাল্ট দিচ্ছে দেখছো না? বুয়েটের প্রথম 5 জনের মধ্যে ঢাকার কোনো স্টুডেন্ট নাই, খেয়াল করছো? সিক্সথ হয়েছে গিয়ে নরডেম কলেজের একটা ছেলে। প্রথম 5 জন, ফার্স্ট হয়েছে বোধহয় খুলনা থেকে, না না, ফার্স্ট হয়েছে চিটাগাং থেকে, সেকেন্ড হয়েছে খুলনা থেকে, থার্ড ফোর্থ হয়েছে রাজশাহী থেকে এবং বরিশাল থেকে মনে হয়, ফিফথ হয়েছে আবার বোধহয় চিটাগাং থেকে, তারপর গিয়ে ফার্স্ট সিক্সথ হয়েছে ঢাকা থেকে। অথচ তুমি একটু চিন্তা করে দেখো, এডুকেশনের পার্সপেক্টিভ থেকে যদি বলি, সবগুলো বড় বড় কোচিং সেন্টার থেকে, সবগুলো ভালো ভালো স্কুল কলেজ থেকে শুরু করে কোথায় আছে? তাহলে আবার মেডিকেলের ফার্স্ট কেন ঢাকা থেকে হইলো না? বিকজ এইবারের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড করছে। যেরকম অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হওয়ার কথা বেসিক থেকে, সেরকম হয়েছে। আর ঢাকার ছেলেপেলেরা বই পড়ে না, ঢাকার ছেলেপেলেরা ক্লাসের স্যারের নোট পড়ে এবং পাঞ্জেরি আর লেকচারের গাইড পড়ে। এম আই রং? এই যে ক্লাস 8 থেকে তোমরা 9-এ উঠছো, তোমাদের একটা বার্ষিক পরীক্ষা হয়েছে না? বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কি পড়ছো? বই পড়ছো, হয় পাঞ্জেরি পড়ছো না লেকচার পড়ছো। এম আই রাইট? এবং পরীক্ষার প্রশ্ন থেকে কমন আসছে, ওই পাঞ্জাবি বা লেকচার থেকে কমন আসছে, মানে ডিপেন্ডিং অন দা স্কুল ইউ আর ইন, অথবা ডিপেন্ডিং অন দা টিচার টু ডিড দা কোয়েশ্চেন। আমি কি ভুল বলছি? আমি কি বুঝাইতে পারছি সমস্যা কোথায়? এবং আমি এই জায়গাটাতে ধরো, দিস ইজ ভাই আমার ব্যাচে স্টুডেন্ট কম। দেখো আজকে আমাদের সাথে সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস মানে আসলে আমাদের 4 নম্বর ক্লাস, তাই না? কারণ আমরা একদিন দুটো করে ক্লাস করতেছি। আমি এখন কি পড়াইতেছি? চ্যাপ্টার 1 তার কোন পেজ? 2 নাম্বার পেজ। এখন তোমাদের আমি 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 একটা আমি জানি তোমাদের বোরিং লাগে, বাট এই যে কোনটা কাইনেটিক্স আর কোনটা কাইনেমেটিক্স, কোন 4টা ফান্ডামেন্টাল ফোর্স, কোন 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এইটা তোমাকে ইন দ্য লং রানে গিয়ে হেল্প করবে, এখন হেল্প করবে না। তুমি এগুলা এই জন্য আমি তোমাকে পড়াচ্ছি, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ফিজিক্সটাকে কিভাবে পড়তে হয়, ফিজিক্সের স্কোপটা কেন লিখাইতেছি। 2টা কারণ, অবশ্যই ফিজিক্সের স্কোপ নিয়ে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, যেন তুমি অ্যান্সার করতে পারো। এবং আমি একটু পড়েছি তোমাদের বইয়ে, ওই যে একটা কি বলে ইতিহাস আছে না, আমি ওইটাও পড়াবো। এই জন্য পড়াবো বিকজ বইয়ে আছে। আমি যখন আইডল স্কুলে পড়ে আসছি, বনশ্রী ব্রাঞ্চে আমাদের একজন টিচার ছিলেন, ডক্টর না, সরি ডক্টর কেন বারবার আসে, আব্দুল কাদির স্যার, মোহাম্মদ আব্দুল কাদির স্যার। এই লোকটা আমাকে প্রি টেস্ট পরীক্ষার পর থেকে এসএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াইছে। 2008 সালের কথা বলছি, 9 সালে এসএসসি তো দিছি, তো 2008 সালের কথা বলছি। 2008 সালের পুরা শীতকালটা আমি স্যারের বাসায় গেছি ফজর নামাজের একটু পর, ধরো সকালবেলা 6টার সময়। আমি আর স্যার একসাথে ওই ভাপা পিঠা দিয়ে খেজুরের রস ভিজায় খাইছি, স্যারের বউ নিয়ে আসছে, এবং আমি একা পড়ছি স্যারের কাছে। ওই একা টাইমে স্যারের কাছে আমি ফিজিক্সের ওই চ্যাপ্টার গুলা পড়ছি, হায়ার ম্যাথের ওই চ্যাপ্টার গুলা পড়ছি, যেই চ্যাপ্টার গুলো এতদিন পর্যন্ত স্কুলে কোনো টিচার পড়ায় নাই। স্যার আমাকে পড়াইছে, মানে স্যার আম্মু স্যারের কাছে গিয়ে বলছে, স্যার আমার এইটুকু সামর্থ্য আছে, মাসে মাসে আমি আপনাকে 5,000 টাকা দিব, আপনি আমার ছেলেটাকে একা নিয়ে পড়াবেন, যা লাগে ওর শিখার জন্য ওইটুকু পড়াবেন। স্যার টাকা দেয় দিছে। প্রথম ক্লাসে গিয়ে দেখি স্যার আমাকে চ্যাপ্টার 1 শুরু করছে ফিজিক্সের। আমি এত বিরক্ত হয়েছি, ক্লাস 9-এ পড়লাম না, 10 ফার্স্ট ইয়ারে পড়লাম না, মানে ফার্স্ট ইয়ার পরীক্ষা গেল। এবং আমার রোল ছিল, আইডল স্কুল বনশ্রী ব্রাঞ্চের রোল 3, মানে কম্বাইন্ডে ছিলাম ফিফথ। তো খারাপ স্টুডেন্ট তো না, মানে আমার নিজের তখন মতামত আমার কাছে, তাই না, যে আমি তো জানি
এখান থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসে না, আমি কেন পড়বো? আমি খুব বিরক্ত হয়েছি, এবং বিরক্ত হয়ে প্রথম 2 দিন ক্লাস করে তৃতীয় দিন স্যারের কাছে আমি যাই না, চতুর্থ দিন স্যার বাসায় চলে আসছে। যেহেতু স্যারকে আম্মু টাকা দিছে ভালো অ্যামাউন্টটাও, তুই চিন্তা কর, 2008 সালের কথা বলতেছি, 5,000 টাকা কিন্তু মুখের কথা না মাত্র, ঠিক আছে? এবং আমি গিয়ে স্যারের বাসায় পড়বো, মানে তো আমি স্যারের পুরো ব্যাচের টাকা আর কি, ধরো এরকম একটা ব্যাপার। স্যার আমার কাছে চলে আসছে, আইসা স্যার আমাকে পিটায় নাই, কোনো বাড়ি টাড়ি দেয় নাই, স্যার আমার সাথে জন্য নাস্তা নিয়ে আসছে, আমার জন্য, আমার মায়ের জন্য, বাপের জন্য, সবার জন্য নাস্তা কিনে নিয়ে আসছে। কিনে এনে স্যার আমার সাথে নাস্তা করছে, নাস্তা করার পর আব্বু অফিসে যাওয়ার পর, আম্মু ছোট ভাই কিনে স্কুলে যাওয়ার পর, স্যার আমাকে বুঝাইছে যে দেখ, স্যারের এসএসসি, মানে স্যার তো মেট্রিক পরীক্ষা দিচ্ছে। স্যারের মেট্রিক পরীক্ষার সময় বই নিয়ে আসছে। স্যার বলছে, এই মেট্রিক পরীক্ষার বই দেখ, এই ইন্টারের বই দেখ, তুই দেখ মিল আছে কি নাই। জি স্যার আছে। তারপর স্যার আমাকে ইন্টারমিডিয়েটের বই দেখাচ্ছে ওই বছরের, দেখ মিল আছে নাকি নাই। জি স্যার আছে। তো এই যে তুই এখন ক্লাস 10 শেষ করে কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবি, কলেজে গিয়ে যখন তুই পারবি না, তোর কলেজে স্যার কারে গালি দিবে? তোরে গালি দিবে না আমার গালি দিবে? আমার মাথায় তখন আমার মাথায় হিট করছে যে আসলে তো স্যার তো ঠিকই বলছে, যে স্যার আমাকে এই জিনিসপত্রগুলো না পড়ায় ইন্টার উঠাই দিচ্ছে, তাই তো গালি খাবে। আমার আমার তখন এটা অন্যভাবে লাগছে যে না, আমি তো স্যারকে গালি খাইতে দিব না, ঠিক আছে সহ্য করি, পড়াই, মানে পড়ি, স্যার যা পড়াইছে পড়ি। পড়ছি। তারপর হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার ছিল আমাদের, যেখানে ইন ইকুয়ালিটি দিয়ে ইকুয়েশন সলভ করতে হয় গ্রাফ এঁকে এঁকে। পরীক্ষায় জীবনেও আসে না, এবং আসলে ওটা অ্যান্সার না করে A+ পাওয়ার 100-100 পাওয়া যায়। সেই জন্য জীবনে স্কুলে কখনো কোনো টিচার পড়ায়, কিন্তু স্যার আমাকে ওই চ্যাপ্টারটা করাইছে। এরকম অনেকগুলো চ্যাপ্টার করাইছে। অ্যাজ আ রেজাল্ট, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি, কি স্যার, ও ওই যে ধোঁয়া আসছে, আগরবাতির ধোঁয়া হ্যাঁ, হ্যাঁ ধোয়ার জন্য হচ্ছে গিয়ে একটু রুমটাও ফ্যাকাশে হয়ে গেছে, এন্ড ওই যে লাইট আসতেছে, সো ধোয়া মানে পার্টিকেল গুলো ঘন হয়ে গেছে, ডেন্স পার্টিকেল এখন দেখা যাচ্ছে লাইটের। এনিওয়েজ, সো যেহেতু ওই 9-10-এ স্যার, 10-এ ওইটুকু পড়াইছে, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, বিশেষ করো নর্ডেন কলেজে তোমাদের যদি কোনো বড় ভাইয়ারা থাকে, তাদেরকে জিজ্ঞেস করো, প্র্যাকটিক্যাল ল্যাব ওদের জন্য একটা বিভীষিকা, প্রচুর মেকআপ খায় প্র্যাকটিক্যাল ল্যাবে। আমি মনে হয় আমার ব্যাচের একমাত্র স্টুডেন্ট যে জীবনে প্র্যাকটিক্যাল ল্যাবে কোনো মেকআপ খায়নি, বিকজ স্যার আমাকে ওই চ্যাপ্টার গুলা পড়াইছে। বুয়েটে যখন ভর্তি হয়েছি, বুয়েটে ভর্তি হওয়ার পর বুয়েটের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ল্যাবে আই ওয়াজ দ্য লিড, মানে আমি যেভাবে ল্যাব করতাম, স্যার তো একবার বুঝাই দিত, তারপর আমি যেভাবে করতাম বাকি ফ্রেন্ডরা আমার দেখাতে কিভাবে করতো, যেগুলো ইম্পর্টেন্ট। এইটা আসলে ডিবেটেবল, আসে না বিকজ ওইটার থেকেও মোর ইম্পর্টেন্ট থিংস আছে যেগুলো পরীক্ষায় আসার। সো দেখো, তুমি এটা কখনোই ডিফারেন্সিয়েট করতে পারো না যে চ্যাপ্টার 2 এর ফর্মুলাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 1 ইম্পর্টেন্ট না। এটা আমরা এই জন্য বলি বিকজ চ্যাপ্টার 2 থেকে ফ্রিকোয়েন্টলি বোর্ডে প্রশ্ন আসে, 1 থেকে আসে না। বাট তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে যাও, চ্যাপ্টার 1 এর জিনিসপত্র মানে প্রশ্ন চলে আসবে পরীক্ষায়, এবং তুমি যখন প্র্যাকটিক্যাল ল্যাবে যাবে তোমাকে ইরর পার্সেন্টেজ হিসাব করতে হবে। তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার কোয়েশ্চেন আসছে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটি, এই ক্লাসিফিকেশনটা আমরা কিসের উপর বেস করে করি? মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার এমসিকিউ পরীক্ষা প্রশ্ন, এই প্রশ্নটা আসছে। এখন তুমি আমাকে বলো, এটা প্রেডিক্ট করা পসিবল? এই জিনিস প্রেডিক্ট করা কখনোই পসিবল না। বাট তুমি যদি এভাবে প্রতিটা লাইন জিনিস লাইন বাই লাইন পড়ে যাও গল্পের মতো করে, তোমার কিন্তু এক্সট্রা মুখস্থ করা লাগতেছে না। আমি চাই আমার স্টুডেন্ট গুলো ফিজিক্স যখন পড়ে বাসায় যাবে, ওর জন্য ইনফরমেশন গুলো মুখস্থ করতে না হয়। যেমন একটা মিম, তুমি যদি কনটেক্সট না দেখো মিমটা বুঝবা? সেম ওয়েতে তুমি যতই এই ইনফরমেশন গুলো তোমাকে আমি শীটের মধ্যে লিখে দেই, মুখস্থ করো না কেন, তুমি যদি এই প্রোগ্রেশনটা না বুঝো, তোমার কিন্তু এগুলো মাথায় থাকবে না। তো দিস ইজ বাই আমি এত সময় নিচ্ছি। দেখা যাবে যে আমি পুরো রোজার মাসটা মিলে আমি হয়তো চ্যাপ্টার 1 শেষ করছি, ঠিক আছে? বাট আমাকে একটু তোমার ধৈর্য দিয়ে সময় দিতে হবে, মানে হুট করে তোমাকে আমি এইটার পজিটিভ অ্যাসপেক্টস বুঝাইতে পারবো না। বাট এইটুকু আমি তোমাকে এনশিওর করতে পারি, বিকজ আলহামদুলিল্লাহ 14 বছর ধরে পড়াচ্ছি, মানে ইনফ্যাক্ট বাংলাদেশের কোনো এক সময়কার সেনা প্রধানের ছেলেও আমার কাছে পড়ছে, এবং এই জন্যই পড়ছে বিকজ অফ মাই, মানে আমি উদ্ভাস তখন ছিলাম, এবং উদ্ভাসে আমার ওই ট্র্যাক রেকর্ডটা ছিল। আলহামদুলিল্লাহ আমি যখন ক্লাসে গিয়ে পড়াইতাম, মানে ওটা পড়ে অ্যাডমিশন টেস্ট থেকে কাজে লাগতো। তো সেনাপ্রধান আমার নাম্বার নিয়ে, এবং আই টুক আ ভেরি হেফটি অ্যামাউন্ট অফ মানি ফ্রম হিম, পার ক্লাস 5,000 টাকা করে দিতাম। সো প্রতি 2 ক্লাস পর পর, মানে প্রতি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পর পর আমাকে 10,000 টাকা একটা খাত দিত। সো মানে মানে আমি পড়াই করতেছি না, আল্লাহ মাফ করুক, আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। বাট সে যেহেতু দেশের সেনা প্রধান ছিল এক সময়,
সো সে নিশ্চয়ই হুদাই আমাকে 10,000 টাকা দিত না। মানে যতই তার টাকা দেওয়ার সামর্থ্য থাকুক না কেন, মানে এরা তো খুব মানে ডিসিপ্লিনারি স্ট্রিক্ট হয়। So ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি যে there is a reason আমি এত স্লো আগাচ্ছি, there is a reason আমি এই কথাগুলো এভাবে পড়াচ্ছি। এগুলো খুবই বোরিং পড়াশোনা, আই নো, আমি স্বীকার করি, বাট আমাকে একটু সময় দাও এবং এগুলো একটু দেখো। আমি অঙ্ক খুব কম করাই ফিজিক্স ক্লাসে। আমার ফিজিক্স ক্লাসের মোস্ট অফ দ্য পার্ট থাকে যেই সূত্র দিয়ে তুমি অঙ্ক করবা, সেই সূত্র কেন আসছে, কিভাবে আসছে, যদি পরীক্ষার হলে তুমি ওই সূত্র ভুলা যাও, তাহলে তুমি কেমনে ওই সূত্র পরীক্ষার হলে ডিরাইভ করতে পারবা। আমি তোমাকে সেই টেকনিক শিখাবো, সো দ্যাট যখন তোমার সামনে একটা আনসিং অঙ্ক আসছে, তুমি ওই আনসিং অঙ্কটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো। আমার টার্গেট হচ্ছে এটা। আমি তোমাকে 10টা অঙ্ক করাবো, 10টা থেকে 3টা কমন আসবে, আমি এরকম টাইপের টিচার। আমি আমি এটা পারবো না। আমার কাছে মনে হয় আমি তোমাদের সাথে ফাঁকিবাজি করতেছি। সিম্পলি একটা কারণে ভাই, তোমার আব্বা আম্মা, আমি একটু অন্যরকম, মানে আমার কাছে মনে হয় পড়াশোনা করানোটা এবং পড়াশোনা করাটা এটা ইবাদত থেকে কোনো অংশে কম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, প্রথম কথা জিবরাইল আলাইহিস সালাম এসে। তো এর থেকে বড় মুজেজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাই। জ্ঞান, জ্ঞান অর্জন করা, রাইট? সো আমি আসলে তোমাকে ফিজিক্স পড়াচ্ছি না, আমার আল্লাহ তাআলা কেমনে এই দুনিয়াটাকে চলতে অ্যালাউ করছে আমি সেইটা ব্যাখ্যা করার দুঃসাহস করতেছি এই সিটে বসে। So আমার কাছে এটা অনেক স্যাক্রেড জিনিস, এবং এটার জন্য মাসে মাসে তোমার আব্বা আম্মা আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পে করতেছে, রাইট? আমি টাকাটা হালাল করে নিব। হালাল করে কিভাবে নিব? তোমাদের কাছে মনে হবে যে ভাইয়া আসলে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, ভাইয়া আসলে হয়তো বা ইউনো টাইম নষ্ট করতে যাচ্ছে এই জন্য এগুলা পড়াচ্ছে। বাট আই ক্যান অ্যাসিওর ইউ, এখন হয়তো তোমার কথা বিশ্বাস হবে না, বাট আই অ্যাসিওর ইউ দের ইজ এ রিজন ফর ইট। এবং ওই ফিজিক্স করতে গিয়ে শুধু অঙ্ক করা, ইটস আ ভেরি ব্যাড অ্যাপ্রোচ, ভেরি ব্যাড অ্যাপ্রোচ এই জন্য বিকজ ফিজিক্স ইজ নট ম্যাথস, ফিজিক্স ইজ নট ফর্মুলা। আর যেগুলোকে তোমরা ফর্মুলা বলো, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটার নাম ফর্মুলা না, এটা ইকুয়েশন। ফর্মুলা ডিফারেন্ট থিং, ল ডিফারেন্ট থিং। ল হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটা হচ্ছে ল। আর সেই লকে ডিফাইন করে ইকুয়েশন হচ্ছে এফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এফ টু। এখন ঘটনা হচ্ছে ওই মাইনাসটা কি, ওই মাইনাসটা কেন, আমি সবকিছু এক্সপ্লেইন করবো তোমাদের সামনে। তোমরা দেখবা যে আমি এত এক্সপ্লেইন করতেছি বিরক্ত হয়ে গেছো, বাট ওই যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই শুনছো, রাইট? সো নিশ্চয়ই বিরক্তির সাথে আনন্দ আছে। সো ব্যাপারটা হচ্ছে বিরক্ত হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে এই ব্যাপারটা তোমাদের কাছে যেন খুব মানে মানডেইন হয়ে যায়। আমার টার্গেট হচ্ছে ওইটা, ঠিক আছে? ফিজিক্স মানে ম্যাথ না, ফিজিক্স ইজ ফিজিক্স, ম্যাথস ইজ ম্যাথস। ম্যাথস ইজ আ টুল যেটা ফিজিক্সকে এক্সপ্লেইন করে, বাট কেন ম্যাথস দরকার হয় সেটা বোঝার জন্য আমাকে আগে ওই ব্যাকগ্রাউন্ড থিওরিটা জানতে হবে। অ্যান্ড যেটা অ্যাজ ইউ ক্যান সি ইজ প্রিটি বোরিং। আই এম সরি, মানে এর থেকে কিছু করার নাই, বাট নামগুলো একটু জানি। জানার পর যখন চ্যাপ্টার টুটা শুরু করবো তখন কিন্তু খুব বড় টান দিব। দেখবা যে তখন এক ক্লাসের মধ্যে মোটামুটি অর্ধেক শেষ। ভেলোসিটি আর এক্সেলারেশন, এটাতে আমি বেশি সময় নিব না, কারণ আমি এখন শিখাচ্ছি যে কিভাবে ডেফিনেশন তুমি বাইর করবা। সো তখন আমি তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তুমি ডেফিনেশন লিখে নিয়ে আসো, আমি একটু বুঝাই দিব কি ভেলোসিটি, আমি একটু বুঝাই দিব এক্সেলারেশন কি, তারপর তোমাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আমি কখনো পুরোপুরি জিনিসটা লিখাই দিব না, লিখাই দিলেও তোমাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এবং তারপর আমি তোমাকে মার্কিং করবো, মার্কিং বলতে 1 2 3 দিব না, আমি ওখানে খাতা কাটবো, আমি লাল কালি চালাবো, লাল কালি চালায় বলবো তোমার এই কথাটা লেখা ঠিক হয় নাই, এই কথাটা লেখা ঠিক হয়েছে, দিস ইজ ওয়াই তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট রেগুলার জমা দিবা। এটা আমি তোমার কাছে এক্সপেক্ট করবো। বিকজ মানে ওই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, আমি তোমাকে ইভালুয়েট করে দেওয়া, এর মধ্যে তুমি আসলে বুঝতে পারবা কতটুকু লিখতে হবে আর কতটুকু লিখতে হবে না। সেই একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আলটিমেটলি তোমার এক্সামের রেজাল্ট ভালো করা দিবে, ঠিক আছে? ফিজিক্সে সবাই প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ করে, আমি জাস্ট একটু ঠেকানোর ট্রাই করতেছি, আর কিছু না। আপাতত আমার ফার্স্ট পার্সপেক্টিভ দুইটা জিনিস, এক হচ্ছে তোমার অ্যাকচুয়ালি শিখানো, তোমার মাথায় অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলোকে দেওয়া, অ্যান্ড সেকেন্ডারিলি তা কি ডাকতেছে না, শুধু ডেফিনেশন না। যখন তোমরা অ্যাসাইনমেন্ট করবা তখন তোমাদের কাজ থাকবে, যেই যেমন আমি আজকে হচ্ছে গিয়ে এই যে স্কোপ অফ ফিজিক্স পর্যন্ত পড়াচ্ছি, রাইট? তোমার এখানে কাজ হবে এখান থেকে কতগুলো এ এবং বি এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। এ, বি অ্যান্ড শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, বিকজ এখানে কোনো সি আসার মতো কোয়েশ্চেন নাই, রাইট? আমি যখন তোমাদেরকে স্লাইড ক্যালিপার্স পড়াবো তখন কি সি আসার মতো কোয়েশ্চেন চলে আসছে? সো তখন তোমাদের কাজ হবে দুই একটা সিও লিখে নিয়ে আসা। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো ভাই সি কোথায় পাবো, আমি কিছু সি করাই দিব, আর বাকিটার জন্য তোমাদের কোনো একটা টেস্ট পেপার বা কোনো একটা গাইড কিনতে হবে। আমি তোমাদের গত ক্লাসে কোথায় বলছিলাম, তাই না, গাইড কেনার কথা? একটা গাইড কিনে ফেলবা, যেই গাইডের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ
কোয়েশ্চেন গুলো ডিভাইড করা আছে, যেমন চ্যাপ্টার 1-এ বিগত বোর্ড গুলোতে কি কি কোয়েশ্চেন আসছে এগুলো করে দেওয়া আছে। পাঞ্জেরি একটা কিনলেও হয়, লেকচার একটা কিনলেও হয়, যে কোনো একটা কিনলেই হবে, ঠিক আছে। ওই গাইডটা এই জন্য দরকার হবে বিকজ ওই গাইড থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তো মানে গাইড এর কোয়েশ্চেনের অ্যান্সার কখনো ফলো করবা না, গাইডের কোয়েশ্চেন শুধু ফলো করবা। গাইডের কোয়েশ্চেন পাঞ্জেরি ইজ বেটার। এখনো বের হয় নাই, হয়তো বা রোজার লাস্ট উইকে বের হয়ে যাবে, অথবা ঈদের পর মার্কেটে চলে আসবে। এখনই লাগবে না, কারণ আমরা চ্যাপ্টার 1-এ আছি, চ্যাপ্টার 1-এর যা দরকার আমি যতটুকু পারি দিব, ঠিক আছে। রোজার মধ্যে কিনে ফেলো, ঈদের শপিং এর মধ্যে গাইডটাকে রাখো আর কি। ইট সাউন্ডস ভেরি, কি বলবো, মানে বিটার সুইট আই নো, বাট ট্রাস্ট মি অন দিস। আমি আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছি, এবং আমার সাথে যারাই একটা ভালো পজিশনে আছে, দ্যাটস বিকজ তারা ক্লাস 9-10-এ খুব ভালো মতো পড়াশোনা করছে। ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সোশ্যালি একটাই রিজন ভালো থাকার, সেটা হচ্ছে আমরা ক্লাস 9-10 খুব ভালো 9-10-এ খুব ভালো মতো পড়াশোনা করছি। মানে এমন না যে সারাদিন পড়াশোনা করছি, বা যতটুকু পড়াশোনা করছি ইট ওয়াজ সলিড। মানে এটার অনেক রকম ইম্প্যাক্ট আছে, এই ইম্প্যাক্টটা তোমাকে আমি এখন যতই বলি তুমি বুঝবা না। তোমার কাছে মনে হবে ভাইয়া আসলে শুধুমাত্র আমাদেরকে পড়ানোর জন্যই বলতেছে, বাট ট্রাস্ট মি, মানে এই যে এখন তুমি পড়তে বসবা, পড়তে বসতে গিয়ে অনেক কিছু বুঝবা না, না বুঝে সেটা নিয়ে ঘাটাবা, সেই ঘাটায় আরো 2-3 ঘন্টা সময় লাগবে একটা কোয়েশ্চেনের অ্যান্সার বাই করতে, এরকম অনেক সময় যাবে। এই পুরা প্রসেসটা আস্তে আস্তে তোমাকে ডেভেলপ করবে টু গেট রেডি ফর ফিউচার, ঠিক আছে। অনেক 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 মোটিভেশন দিয়ে ফেলছি, এখন আবার একটু পড়াশোনা করি, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল ফোর্স কয়টা? 4টা। গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। তাহলে স্কোপ অফ ফিজিক্স মোস্টলি কয়টা পার্টে ভাগ করছি আমরা? 3টা পার্টে। একটা বলছি আমরা ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা বলছি আমরা মডার্ন ফিজিক্স। আর ক্লাসিক্যাল আর মডার্ন ফিজিক্স এর বাইরে আমরা আসলে ফান্ডামেন্টাল ফোর্স নিয়েও আলোচনা করি। আরো কিছু কিছু পার্ট আছে, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স বলে একটা পার্ট আছে, এবং ফিজিক্স এবং আদার ডিসিপ্লিন মিলে, মানে বায়োলজি আর ফিজিক্স মিলে বায়োফিজিক্স হয়, জিওলজি আর ফিজিক্স মিলে জিও ফিজিক্স হয়। এগুলো বই হালকা পাতলা করে আছে, এগুলো নিয়ে আমি এখন আসলে কথাবার্তা বলবো না। আচ্ছা, ফিজিক্সকে স্টাডি করার জন্য মোটের উপর 2টা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে এম এমপিরিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে থিওরেটিক্যাল অ্যাপ্রোচ। এমপেরিক্যাল অ্যাপ্রোচ মানে হচ্ছে এভিডেন্স বেসড। দ্যাট মিনস তোমার সামনে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টকে তুমি ফোর্স দিয়েছো, দ্যাটস ওয়াই সে মুভ করছে, এটা কি পিওরলি এভিডেন্স বেসড। এবং সেই এভিডেন্সের উপর বেস করে তুমি ক্যালকুলেশন করে বের করছো 5 নিউটন একটা ফোর্স 3 কিলোগ্রাম একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড হওয়ার জন্য তার এক্সেলারেশন হচ্ছে 5/3। ক্যালকুলেশনটা পরে আসছে, রাইট। আগে কি আসছে তোমার সামনে? এভিডেন্সটা আসছে, এভিডেন্সটাকে তুমি অবজার্ভ করে তারপর একটা থিওরি দাঁড় করাইছো, যেটা নিউটন সেকেন্ড ল অফ মোশন বলতে পারো। নিউটন সেকেন্ড ল অফ মোশন কি পড়েছো এখনো? আচ্ছা, পড়ো না, তাহলে এটা নিয়ে কথা না বলি, বাট নিউটন থার্ড ল অফ মোশন তো পড়েছো, বা জানো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। সো আমরা আসলে দেয়ালের মধ্যে ঘুষি মারা দেখছি, যা হাতেও ব্যথা পাই। শুধুমাত্র দেয়ালের একাই সমস্যা না, আমার হাতেও ব্যথা পাই, দ্যাট মিনস আমি দেয়ালের উপর যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করেছি, দেয়ালও সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমার হাতের উপর অ্যাপ্লাই করেছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। সো আমি আগে ঘটনাটার এভিডেন্স পাইছি, তারপর আমি সেটা থিওরি ডেভেলপমেন্ট করেছি। এটাকে আমরা বলি হচ্ছে এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। এভিডেন্স ফার্স্ট, থিওরি ডেভেলপমেন্ট কামস লেটার। আর যেটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, সেটাতে আসলে থিওরি আসে আগে and তারপর এক্সপেরিমেন্টেশন আছে। যেমন আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, সেটা 1905 সালে আইনস্টাইন দিয়ে গেছে, বাট সেই সময় আমার কাছে এরকম এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, যেটা দিয়ে আমি আসলে এটাকে প্রুভ করতে পারবো, right? তো তখন জাস্ট ইট ওয়াজ আ ক্যালকুলেশন বেসড থিওরি। বাট পরবর্তীতে যখন আমার টেকনোলজি আপডেট হয়েছে, আমরা সেটাকে এক্সপেরিমেন্ট করে করে বর্তমান অবস্থায় চলে আসছি, ঠিক আছে। সো ফিজিক্সকে অ্যাপ্রোচ করার জন্য 2টা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে এম্পেরিক্যাল অ্যাপ্রোচ, যেটা মানে হচ্ছে এভিডেন্স বেসড, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলবো মোর থিওরি অথবা ডিরাইভেশন বেসড, ঠিক আছে। আচ্ছা,
তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স হবে ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ফিজিক্স। A4 পেপার বা দিস্তা কাগজে করলেও হবে, কিন্তু খাতায় করো না, কারণ আমার ক্যারি করতে সমস্যা। এক, সবার ধরো 10 জন আছে, 10 জন যদি 300 পেজের একটা খাতা দাও, আমার ব্যাগ টানতে দিন খবর হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে খাতা, ধরো আমি তোমার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে নিলাম এই বৃহস্পতিবারে, আমি তাহলে এই খাতাগুলো দেখে আবার কবে নিয়ে আসবো? নেক্সট থার্সডেতে। সো নেক্সট থার্সডে তুমি অ্যাসাইনমেন্ট আমাকে কিসে দিবা? মানে ঝামেলা। সো এই জন্য লুজ পেজে আমাকে স্ট্যাপলার করে দিও, আর বাসায় সেটাকে একটা ফাইলের মধ্যে তুমি, মানে একবার যখন আমি অ্যাসাইনমেন্ট দেখে তোমাকে দিয়ে দিব খাতাটা, ওটা তো আর ট্রাভেল করানোর দরকার নাই, তাই না? সো এটাকে তুমি তোমার মতো করে প্রিজার্ভ করবে, ঠিক আছে? ওকে। অ্যাসাইনমেন্টস কি কি থাকবে? যেমন আমি একটা, এটা হচ্ছে কি বি এর জন্য বা শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য একটা কোশ্চেন লিখে দিলাম। এরকম ক্লাসিক্যাল ফিজিক্সের ডেফিনেশন কি হইতে পারে? আগের ক্লাসে আমি তোমাদেরকে মেজারমেন্টের ডেফিনেশন পড়িয়েছি, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন পড়িয়েছি, ফিজিক্যাল কোয়ান্টিটি দুই টাইপ, তাদের ডেফিনেশন বলেছি। সো ওইখানে আবার ডিফারেন্স আসতে পারে, ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটি। এইগুলোকে পরীক্ষায় আসলে, আমি আবারও বলতেছি, জাস্ট লেখার জন্য লেখা না। মনে করো পরীক্ষায় কোয়েশ্চেনটা আসছে, তুমি কিভাবে পরীক্ষায় লিখবা সেভাবে তুমি আমাকে লিখে দিবা, আমি ওইভাবেই মার্কিং করব যে পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আমি দেখলে কিভাবে দেখতাম, ঠিক আছে? তারপর ওটার উপর আমি তোমাকে ফিডব্যাক দেবো, ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিব। সবার সামনে চিল্লায় চিল্লায় বলবো না যে এই তোমার এটা হয় নাই, তোমার এটা হয়েছে, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়াল ফিডব্যাক নিয়ে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করবা, ঠিক আছে? এবং আমি তো বলতে, আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করার জন্য ইউ হ্যাভ মি, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দাও, অথবা গ্রুপে বলো, অথবা আমি সব থেকে বেশি মানে মানে কমফোর্টেবল ফিল করবো যদি হচ্ছে আমার ফেসবুক গ্রুপটাতে পোস্ট করে দাও। দুইটা কারণ, আমার ফেসবুক গ্রুপটা মরে বসে আছে, মানে অনেকদিন আগের গ্রুপ তো, মানে কোনো অ্যাক্টিভিটি নাই। সো পুরা মরে বসে আছে, আই ওয়ান্ট ইট টু বি অ্যালাইভ এগেইন। এবং ফেসবুক গ্রুপে তুমি অ্যানোনিমাসলি পোস্ট করতে পারবা। সো আর ফেসবুক গ্রুপে পোস্ট হলে অ্যাটলিস্ট আমি লোকলজ্জার ভয় হলেও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিব। নাহলে তো হচ্ছে কি, মানুষের সামনে সবাই দেখবে যে অনেকক্ষণ ধরে এই গ্রুপে কোনো রিপ্লাই আসতেছে না, সমস্যা, ঠিক আছে? সো এনিওয়েজ, আচ্ছা, এরপর হচ্ছে একটু টাইম আছে, আমরা ওই যে ডেভেলপমেন্ট অফ ফিজিক্স এর যে মানে ওই যে টাইমলাইন যেটা আছে, সেই টাইমলাইনটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি, ঠিক আছে? পরবর্তী টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিজিক্স। বলে রাখো, প্রথমে যার কথা বলা আছে তার নাম হচ্ছে থেলিস। থেলিস এই ভদ্রলোক 624 বিসি, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, 624-এ থেলিস একটা খুবই উইয়ার্ড কথা বলছে। কি জানো? বইয়ে দেখো কি আছে, থেলিস কি বলছে বইয়ে? Water is the fundamental substance of the universe. তোমরা এই যে ডেভেলপমেন্ট অফ ফিজিক্সের যে পার্টটা আছে, এই পার্টটাকে একটু কষ্ট করে বাসায় এই সিরিয়ালে পড়াশোনা করো বা লিখো। ফার্স্ট অফ অল ওয়েন, সেকেন্ড অফ অল হু, অ্যান্ড থার্ড অফ অল হোয়াট। দেখো আমি ফার্স্টে বলছি, আচ্ছা আমি হু আগে বলছি, সমস্যা নাই, আগে বলছি হু, তারপর বলছি ওয়েন, তারপর বলছি হোয়াট। কে করছে, কখন করছে, কি করছে। প্রথমে আমরা যে স্টেজটা কথা বলতেছি এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। আমাদের বইয়ে ডেভেলপমেন্ট অফ ফিজিক্সকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, সরি তিনটা ভাগে, ইনিশিয়াল, তিন নাম্বারটা হচ্ছে রাইজিং, দুই নাম্বারটা হচ্ছে রাইজিং, আর তিন নাম্বারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স, ঠিক আছে? ওকে। সো ইনিশিয়াল যে স্টেজটা, এই জায়গায় প্রথমে আমরা গ্রিক কন্ট্রিবিউশনস নিয়ে কথা বলছি। থেইলিস ওয়াজ আ গ্রিক পার্সন, সো গ্রিক কন্ট্রিবিউশনের কথা বলছি। আচ্ছা, থেইলিসের পরে আমাদের বইয়ে পাইথাগোরাসের নাম আছে, বা পিথাগোরাস, পাইথাগোরাস বলতে পারো, পিথাগোরাস বলতে পারো, গো। পিথাগোরাস আসছে 527 বিসিতে। প্রথমে থেলিস আসছে 624-এ, সে বলছে ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল সাবস্টেন্স অফ দি ইউনিভার্স, ঠিক আছে? এরপর আসছে পিথাগোরাস, পিথাগোরাস আসছে 527-এ, সে কি করছে?
সে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ইন্ট্রোডিউস করছে। অ্যান্ড স্পেশালি মানে কিভাবে করছে, ওই যে পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরিয়ান যে থিওরেম ছিল, তোমরা তো পড়ছো না, পিথাগোরিয়ান থিওরেম, এগুলো এমসিকিউর জন্য লাগবে। কখন এমসিকিউতে কবে আসতে পারে আই ডোন্ট নো। সো এমসিকিউর জন্য এই বোরিং জিনিসগুলো পড়াচ্ছি। ফার্স্টে থেইলিস 624 এ, পাইথাগোরাস 527 এ। থেইলিস কি বলছে? ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল সাবস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, নট ওয়ার্ল্ড, ইউনিভার্স। অলদো হি ওয়াজ নট রাইট, বাট সে বলছে আর কি। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করে দেখো, তুমি চারদিকে পানি দিতেছো, তোমার তো এটাই মনে হবে, তাই না? এনিওয়েজ, পাইথাগোরাস 527 এ ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ ইন্ট্রোডিউস করছে, এবং সে বলছে যে পাইথাগোরাস থিওরেম দিয়ে আর কি বেসিক্যালি। ওকে, এরপর আসছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস আসছে 460 বিসি তে। আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, মানে যদিও নাম্বারস কমতেছে, বাট বিফোর ক্রাইস্ট যত কমতেছে তার মানে সামনে সময় আগাচ্ছে, রাইট? এটা তো জানো নিশ্চয়ই, বিফোর ক্রাইস্টে কমে আর আফটার ক্রাইস্টে বাড়ে। 624 এ থেইলিস আসছে, বলছে ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল সাবস্টেন্স। 527 এ পিথাগোরাস আসছে উইথ পিথাগোরিয়ান থিওরেম। আর 460 থেকে আসছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস আসছে 460 তে। সে কি বলছে? সে অ্যাটমিক থিওরি অফ ম্যাটার দিয়েছে, ঠিক আছে? সে সাজেস্ট করছে এভরিথিং ইজ কম্পোজড অফ ইনডিভিজিবল অ্যাটম। সো অ্যাটম ইনডিভিজিবল, এই ধারণাটা কে দিছে? ডেমোক্রিটাস। কবে? 460 বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে অ্যারিস্টার্কাস। আচ্ছা, এখানে একটা ইউ হবে। অ্যারিস্টার্কাস। অ্যারিস্টার্কাস আসছে 310 বিসিতে। অ্যারিস্টার্কাস দুনিয়াতে সর্বপ্রথম একটা হিলিওসেন্ট্রিক মডেল অফ দ্য সোলার সিস্টেম প্রপোজ করছে। হিলিওসেন্ট্রিক মানে কি জানি? হিলিও মানে হচ্ছে সান। সো হিলিওসেন্ট্রিক মানে হচ্ছে সান ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম। এই জিনিসটা হিলিওসেন্ট্রিক মানে হচ্ছে সান ইজ অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে হিলিওসেন্ট্রিক এর মিনিং। হিলিওসেন্ট্রিক সোলার সিস্টেম কে সাজেস্ট করছে? অ্যারিস্টার্কাস। কবে করছে? 310 বিফোর ক্রাইস্ট, 310 বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? ওকে, না, যখন দিয়েছি সেই টাইম, হয়তো তার অ্যাক্টিভ টাইম ছিল। ওকে, ওইখানে তাদের ধরো যেখানে হচ্ছে গিয়ে তাদের এই 624 থেকে 586 দেওয়া আছে, ওইখানে তুমি পুরো রেঞ্জটাই মনে রাখো, ঠিক আছে? আমি এখানে হচ্ছে জাস্ট কি পয়েন্টস গুলো দিচ্ছি, যদি কোনো কোনো একটা মানুষের পুরো রেঞ্জ দেওয়া থাকে, পুরো রেঞ্জটাই তোমরা মনে রাখো বইয়ের জন্য, ঠিক আছে? ওকে, কে কে আসলো? থেইলিস গেল, পিথাগোরাস গেল। থেইলিস 624, পিথাগোরাস 527, ডেমোক্রিটাস 460, অ্যারিস্টার্কাস 310। এরপর আসবে হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিস আসছে হচ্ছে 287 বিফোর ক্রাইস্টে, এবং আর্কিমিডিস বলছে অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অফ বুয়ান্সি। বুয়ান্সি কি পড়েছো তোমরা এইটা? আচ্ছা, আমরা পড়বো সামনে। প্রিন্সিপালস অফ বুয়ান্সি, ঠিক আছে? এবং সে আরো অনেক কাজ করছে। বই পড়লে দেখবা যে সে ভলিউম এবং ডেনসিটির মধ্যে রিলেশনশিপ এক্সপ্রেস করছে, ভলিউম অ্যান্ড ডেনসিটির
রিলেশনশিপ এক্সপ্রেস করছে, ঠিক আছে। এন্ড অলসো সে ফ্লুইড মেকানিক্স এর একটা ফাউন্ডেশন দিছে, যদিও ফ্লুইড মেকানিক্স নিয়ে তোমাদের বইয়ে বলা আছে নাকি আমি শিওর না, সো এই পার্টটা লিখলাম না। এন্ড লাস্টলি গ্রিস, হ্যাঁ মানে হ্যাঁ, বুয়ান্সি। বুয়ান্সি হচ্ছে একটা নৌকাকে তুমি যখন নদীতে ফেলতেছো, ইট ইজ নট সিঙ্কিং, রাইট? সো কেন সিঙ্ক করতেছে না? বিকজ ওই বোটটা তার ভলিউমের ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ওখান থেকে ডিসপ্লেস করছে, এটাকে আমরা জানি। অ্যাজ এ রেজাল্ট ওই বোটটা কিছু ওয়েট হারায়, লুজ করে, and that is why সে সিঙ্ক করে না, সে ফ্লোট করে। এই ফ্লোটিং এর যে মেকানিজম সেটাই হচ্ছে প্রিন্সিপালস অফ বুয়ান্সি। এটা আমরা চ্যাপ্টার 5-এ বা 4-এ পড়বো। প্রেসারের চ্যাপ্টারটা কোথায় দেখতো একটু তেজি? প্রেসার ওয়ার্ক এনার্জি পাওয়ারের পরে কোথায়? প্রেসার অ্যান্ড সামথিং 5, কি নাম চ্যাপ্টারটা? স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেসার। ওখানে গিয়ে আমরা আর্কিমিডিস ল পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এর হচ্ছে এরা, উফ, এরাটোস্থেনেস। ইরাটোস্থেনেস, ইরাটোস্থেনেস 276 বিফোর ক্রাইস্টে আসছে, এবং সে সার্কামফিয়ারেন্স, সার্কামফিয়ারেন্স অফ দ্য আর্থ ক্যালকুলেট করে দিছে ইউজিং জিওমেট্রি অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ দ্য সান রেজ। ইরাটোস্থেনেস 276-এ আর্থের সার্কামফিয়ারেন্স ক্যালকুলেট করছে ইউজিং জিওমেট্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ সানস রেজ। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই পুরো পার্টটা শেষ করে অ্যাসাইনমেন্টটা তোমরা কিসের উপর করবা। আমাদের গত ক্লাস, মানে দ্যাট মিনস ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস মিলে যতটুকু আসলে ডেফিনিশনস গুলো আসতে পারে, যতগুলো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে তোমাদের কাছে মনে হয়, সেগুলো অ্যান্সার বই থেকে লেখার দরকার নাই, আমি যেভাবে লিখিয়ে দিয়েছি সেটার উপর বেস করে প্লাস বই থেকে প্লাস একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করো। নেট অ্যাক্সেস আছে না সবার কাছে কম বেশি? চ্যাট জিপিটি তার কাছে, তার মানে সবার কাছে থাকার কথা। সো চ্যাট জিপিটি মারো, অথবা জেমিনাই কে জিজ্ঞেস করো, অথবা দেখবা খান একাডেমি আছে, বা 10 মিনিটস পরে অনেক কন্টেন্ট আছে, আছে না? সো 2-3টা জায়গা থেকে দেখে পরীক্ষায় আসলে তুমি কিভাবে লিখবা সেভাবে লিখে নিয়ে আসো, ঠিক আছে। এরপর আমি ওখানে একটু কেটে দিব যে কোন ওয়ার্ড গুলো থাকা দরকার, কোন ওয়ার্ড গুলো না থাকলেও চলবে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে চেষ্টা করবো একটা হ্যান্ড